সবাইকে স্টেশন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ভালো থাকার স্টেশনে স্বাগত জানাই। আমি রুবাইয়া খান। প্রতি বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আমাদের এই আয়োজন চলে। আজ আমরা কথা বলবো গর্ভকালীন শারীরিক ও মানসিক যত্ন নিয়ে। যারা মা হতে চলেছেন, যারা বাবা মা হওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ভবিষ্যতে অভিভাবক হতে চান, যারা নানি দাদি আছেন, সকলকেই এই আয়োজনটি দেখবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রত্যাশা আপনাদের ভালো লাগবে। মা হওয়া একজন নারীর জীবনে অনন্য অভিজ্ঞতা। জীবনের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে সন্তানের এই যে দীর্ঘ জন্ম দেওয়ার যে সফর এবং এই সফরের প্রতিটা ধাপে ধাপে সাবধানতা ও সচেতনতা দরকার এবং এতে মা এবং নবজাতক সুস্থ ও সবল থাকেন। আজ আমরা গর্ভধারণ পূর্ব মানসিক ও শারীরিক প্রস্তুতি ও পরিকল্পনা এবং গর্ভকালীন মানসিক ও শারীরিক পরিচর্যা নিয়ে পুরো 1 ঘন্টা ব্যাপী আলোচনা করব, কথা বলবো এবং বিজ্ঞান মনস্ক আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সচেতন হব এবং এই সব পরিকল্পনা এবং সচেতনতার কারণে গর্ভকালে অনেক ধরনের জটিলতাই কিন্তু এড়ানো যায় এবং জন্ম নেয় সুস্থ, সুন্দর, স্বাভাবিক শিশু। গর্ভকালীন সময়ে হবু মায়ের মনে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা দ্বন্দ্ব, শঙ্কা কাজ করে এবং এই সময় তার দরকার অনেক ধরনের তথ্য। কেমন করে নিজেকে ভালো রাখতে পারবে, গর্ভের সন্তানকে ভালো রাখবেন। পুরো 1 ঘন্টা জুড়ে আমরা এ সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আপনাদের এই প্রশ্নের উত্তর দেবেন। আজ আমরা এখানে 2 জন অতিথি আলোচককে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই চিকিৎসক কাউন্সিলর অধ্যাপক সানজিদা শাহরিয়ারকে। ধন্যবাদ। সানজিদা আপা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এখানে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য। অনেক শুভেচ্ছা। আমরা আরো একজন অতিথি আমাদের এখানে আছেন, ডক্টর সোহানা সিদ্দিক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। সোহানা আপাকে অনেক ধন্যবাদ আমাদের এই ভালো থাকার স্টেশনে আসবার জন্য, সময় দেবার জন্য। থ্যাংক ইউ আপা, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি প্রথমে আসতে চাই সানজিদা আপার কাছে। সানজিদা আপা আমাদের স্টেশন বাংলার এর আগের একটা অনুষ্ঠানেও এসেছিল। বারবারই সানজিদা আপার সাথে আমার কথা বলতে ভালো লাগে। আপা, আপনি কেমন আছেন? ভালো আছি এবং আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য আসলেই ধন্যবাদ। ভালো ফিল করছি। অনেক ধন্যবাদ, কারণ আমরা একই চিন্তাকে লালন করি এবং এই সচেতনতার কাজটা আসলে আমরা সবাই মিলে হাতে হাত ধরে করতে চাই। এবং সোহানা আপা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই যে করোনাকালীন আমরা যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও এতটা সময় পার করছি এবং সুস্থ আছি, ভালো আছি, এবং আপনারা যারা সম্মুখ সারিতে কাজ করছেন, ডাক্তাররা বা আমাদের যারা গুরুত্বপূর্ণ সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু সমস্ত ঝুঁকির মধ্যে দিয়েও কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছেন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। চেষ্টা করে যাচ্ছি সবকিছু ঠিকভাবে করবার জন্য, রোগীদেরকে সার্ভিস দেওয়ার জন্য, নিজেকে, নিজের পরিবারকে, সবাইকে, আমার পেশেন্টদেরকে সুস্থ রাখবার জন্য। আপনাদের সকলের প্রতি সত্যি অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, এবং সেই শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এবং আমাদের আজকের বিষয় হচ্ছে গর্ভকালীন শারীরিক এবং মানসিক যত্ন। কিন্তু এই জায়গাটাতে আমি মনে করছি বা আমরা মনে করছি যে
গর্ভপূর্ব বা প্রি প্রেগন্যান্সি প্ল্যানিং, যে গর্ভধারণের পূর্বেও যে একটা শারীরিক যত্ন এবং মানসিক যত্ন দরকার, এবং সেই সচেতনতার ক্ষেত্রে প্রথমে আমি সাজিদ আপার কাছে জানতে চাই যে গর্ভধারণ পূর্ব পরিকল্পনা কেন দরকার, এবং সন্তান পৃথিবীতে আনার আগে এই যে নবীন অভিভাবকগণ তাদের মানসিক প্রস্তুতি কি হওয়া দরকার? ধন্যবাদ পাপিয়াপা। এটা আসলে একটা জার্নি। এই যে গর্ভধারণ থেকে শুরু করে একটা সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইটস আ জার্নি, এবং এই জার্নিটাতে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ ফেস করি। আমাদের ফিজিক্যাল চেঞ্জ হয়, আমাদের মেন্টাল চেঞ্জ হয়, আমাদের সোশ্যাল স্ট্যাটাসের চেঞ্জ হয়, এমনকি এটাকে যদি আমি আরেকটু ব্রড স্পেকট্রামে দেখি, আমাদের ফাইন্যান্সিয়াল কিন্তু বেশ কিছু চেঞ্জ আসে। কাজেই এই জায়গাটাকে যে একসেপ্ট করা, এই একসেপ্ট করাটার জন্যই কিন্তু আমাদের প্রি প্রেগন্যান্সি একটা প্ল্যানিং খুব জরুরি দরকার। অনেকেই কিন্তু বলবে যে বাচ্চা তো এমনি এমনি হয়, বাচ্চা হওয়ার জন্য আমাদের সময় কি আমরা এত কিছু প্ল্যান করেছি, এখন কেন এত প্ল্যান করতে হচ্ছে? কিন্তু এই জিনিসটা মাথায় রাখা দরকার যে একটা সময় কিন্তু আমাদের গুহাবাসী পূর্বপুরুষরা তারা চামড়ার কাপড় পরে একটা লোহার বা একটা বাঁশের ডান্ডা হাতে নিয়ে তারা শিকার করে এসছেন। আমরা তো সেটা করছি না। দিন যত যাচ্ছে, আপনি যেটা বলছিলেন যে বিজ্ঞান মনস্ক আলোচনা, নতুন নতুন অনেক জিনিস বের হয়ে আসছে। আমাদের এখন জ্ঞানের মাত্রাটা, জ্ঞানের জায়গাটা যেহেতু অনেক উন্নত হচ্ছে, আমরা বুঝতে পারি এখন যে এই জায়গাটাতেও একটা প্রিপারেশন নেওয়া দরকার। আচ্ছা, ফিজিক্যাল জায়গাতে থেকে যদি আমি বলি, প্রথম যেই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল জায়গায় যে একটা মা, তার কিন্তু হরমোনাল চেঞ্জের জন্য প্রচুর ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। এটা কি সে একসেপ্ট করছে? সে আগে যেমন সেই যে ছিপছিপে তন্নি একটা সুন্দর একটা তার চেহারা ছিল, আয়নার সামনে তার এই যে মোটা হয়ে যাওয়া, তার গলায় দাগ পড়ে যাচ্ছে হয়তো বা তার নানা রকম যে চেঞ্জ গুলো আসছে, এটা কি সে রেডি নেয়ার জন্য? চুল পড়ে যাচ্ছে, বা তার সামনে যে দিনগুলা, এই ফিজিক্যাল চেঞ্জটা কি তার সামনের কাজে কোনো রকম ব্যাহত করছে কিনা? হয়তো তার সামনে একটা বড় পরীক্ষা আছে, তাহলে তখন কি সে এই চ্যালেঞ্জটা কি সে আসলেও নেবে? কাজেই একটা প্ল্যানিং অবশ্যই জরুরি। নেক্সট যেটা আমি বলবো মেন্টাল, এটা তো খুবই খুবই জরুরি। কারণ ওই যে কথাটা বলছিলাম যে হরমোনাল চেঞ্জের জন্য আমাদের কিন্তু প্রচুর মুড চেঞ্জ হচ্ছে। আমি যদি এক কথায় মুড সুইং বলি, এটাতে কিন্তু ব্যাপ্তিটা বোঝানো যাবে না। আমি এই আমিকে সেই আমি কিন্তু চিনতে পারি না। আমি নিজের এক্সপিরিয়েন্স বলতে পারি যে প্রেগন্যান্সির সময় আমার খারাপ লাগতো, কখনো কখনো রাগ হতো, দুঃখ হতো, ভয় লাগতো, আমি খুব অবাক হতাম, বা এমন একটা কথা বলে ফেললাম, কিছুক্ষণ পরে চিন্তা করলাম যে আচ্ছা, আমি তো এরকম করে কথা বলি না, তাহলে আমি এভাবে রিয়াক্ট করলাম কেন? এই যে চেঞ্জ গুলা, আমি এই চেঞ্জ গুলো কি আমি যদি জেনে বুঝে চেঞ্জ গুলো নেই, আমার জন্য জার্নিটা স্মুথ হবে, আমার জন্য জার্নিটা এনজয় করা সহজ হবে। এর সাথে সোশ্যাল চেঞ্জ তো অবশ্যই, কারণ আমার রোল টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এমন একটা কাজে ঢুকছি, সেটা 24/7 আমাকে সতর্ক থাকতে হবে। সবখানে কিন্তু ছুটি আছে, সবার ছুটি আছে, মায়ের কিন্তু কোনো ছুটি নেই। মায়ের কোনোভাবে কখনোই ছুটি নেই। সে ঘুমের মধ্যেও সে সতর্ক থাকে যে তার পাশের বাচ্চাটার উপরে হাত পড়লো কিনা। কাজেই এই চেঞ্জ গুলা নেওয়ার জন্য আমি শারীরিক, মানসিক, এবং যে জিনিসটা আমরা খুব এখন খেয়াল করি, বিশেষ করে কোভিড আসার পরে এই জিনিসটা আমরা অনেক বেশি সচেতন এখন হয়ে যাচ্ছি, যে অর্থনৈতিক ভাবেও আমি কি প্রিপেয়ার, যে একটা বাচ্চা হবে, আমি সেটার জন্য বাড়তি খরচ, বাড়তি যে বোঝা, সেই জিনিসগুলো আমি নিতে পারছি কিনা। কাজেই প্ল্যানিং তো অবশ্যই দরকার। একটা যদি ভালো প্ল্যানিং থাকে, আমরা বলি যে কাজটা অলরেডি হাফ ডান হয়ে গেছে। সেই কারণে আমি মনে করি যে প্রি প্রেগন্যান্সি প্ল্যানিংটা খুবই জরুরি, এবং এটা এখন সময়ের দাবি। পাপিয়াপা। ধন্যবাদ সানজিদ আপা। আমার মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা শুরু করেছি। কারণ সত্যি যদি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি, যে আমরা যখন মাস্টার্স পরীক্ষা দিয়ে বিয়ে হয়েছে বা বিয়ের পরে যখন বাচ্চা হয়েছে, তখনও মনে হচ্ছে অনেক কিছু জানি না, অনেক কিছু অজানা ছিল। তো সেই অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে পরিকল্পনা সবসময় সুন্দর, এবং পরিকল্পনা করলে অনেক কাজ সহজ হয়ে যায়, অনেক সচেতনতা, অনেক সুবিধা তৈরি করে। আসলে সেই জায়গা থেকে আসলে গর্ভধারণ পূর্ব পরিকল্পনা যে গুরুত্বপূর্ণ, খুব
চমৎকার একটা জিনিস নিয়ে আপনি কথা বললেন, এবং আমি সোহানা আপার কাছে যেতে চাই। সোহানা সিদ্দিক গাইনোকোলজি নিয়ে উনি কাজ করেন। সেখানে আমি একটু জানতে চাই যে এই যে গর্ভধারণ পূর্ব পরিকল্পনায় সন্তান জন্মদানের পূর্বে একজন গাইনোকোলজিস্টের কাছে কেন আসা দরকার? আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? জি, পাপড়ি আপা, ধন্যবাদ সুন্দর প্রশ্নটা করার জন্য। আসলে বিয়ের পরে একটা কাপল যখন ডিসাইড করে যে তারা প্রেগন্যান্সি নিবে, তো সেই প্রেগন্যান্সিটা বাচ্চাটা নেওয়ার বেশ কিছু সময় আগেই তার উচিত একজন গাইনি বিশেষজ্ঞের সাথে আলোচনা করার, এবং একটা এটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। তো কনসেপশন করার আগে যে কাউন্সেলিংটা হয় সেটার জন্য একজন গাইনি বিশেষজ্ঞের কাছে আসার জন্য। তো এটা আসলে খুবই বেশি দরকার। যে মেন্টাল হেলথের ব্যাপারটা সানজিদা আপা বললেন, সেটা তো আছেই। একটা মাকে মানসিকভাবে তৈরি হতে হবে, তাকে ফিনান্সিয়াল ব্যাপারটাও আপা বললেন, তাদেরকে ফিনান্সিয়ালি তৈরি হতে হবে। এছাড়া আমরা মানে ক্লিনিশিয়ান হিসেবে যেটা বলবো যে ফার্স্টে আমরা তাদেরকে কাউন্সেলিং করব অ্যাবাউট মানে পুরা প্রেগনেন্সিটার সম্বন্ধে, লেবারের জার্নিটার সম্বন্ধে, বাচ্চা হওয়ার পরে কেমন হবে, ব্রেস্ট ফিডিংটা সম্বন্ধে কাউন্সেলিং করব, তারপরের কন্ট্রাসেপশন সম্বন্ধে, পুরাটা সম্বন্ধে, তার পুরো প্রেগনেন্সি নিয়ে একটা মায়ের মনে যে ভয় থাকে যে কি হবে, আমার এই 9 মাসের জার্নিটা কেমন হবে, কাউন্সেলিং এর মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করব যে না, এটা ভয়ের কিছু নাই। আমরা তারপরে নেক্সট আমাদের কিছু ফাইন্ড আউট করতে হবে যে তার কোনো মেডিকেল ইলনেস আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা, তার ডায়াবেটিস, তার হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, থাইরয়েড ডিজিজ। এই ডিজিজগুলো আমরা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে ফাইন্ড আউট করবো, এবং অবশ্যই মায়ের ব্লাড গ্রুপটা চেক করব, যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ ব্লাড গ্রুপ না পজিটিভ ব্লাড গ্রুপ, এটা চেক করব। এবং তাকে আমরা সে কোনো ড্রাগ নিচ্ছে কিনা, বাচ্চা পেটে আসার আগে থেকে, কনসেপ্ট করার আগে থেকে সে কোনো ড্রাগ নিচ্ছে কিনা কোনো ডিজিজের কারণে, সেই ড্রাগগুলো প্রেগনেন্সিতে সেফ হবে কিনা, সেই ব্যাপারটাও আমরা চেঞ্জ করার চেষ্টা মানে চেক করব আর কি। তো আর তার কোনো ভ্যাকসিন নেওয়া আছে কিনা, যদি ভ্যাকসিন না নেওয়া থাকে, যেমন রুবেলা এবং হেপাটাইটিস ভাইরাস সের ভ্যাকসিন এগেনস্টে যদি ভাইরাস মানে এই ভাইরাসের এগেনস্টে যদি ভ্যাকসিন না নেওয়া থাকে, তাহলে আমরা চেষ্টা করবো যে প্রেগনেন্সির আগেই তাকে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। কারণ প্রেগনেন্সিতে যদি রুবেলা, আল্লাহ মাফ করুক, কোনো পেশেন্টের যদি হয়, তাহলে সেটা দেখা যায় যে সেটা গর্ভের বাচ্চার উপর প্রচণ্ড পরিমাণে একটা ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায়, এবং সেই বাচ্চাটাকে আলটিমেটলি আমাদের কাছে যদি ধরা পড়ে তার রুবেলা পজিটিভ, তখন টার্মিনেট করতে হয়। সো ওই জিনিসটা খুবই একটা মাদারের জন্য প্যাথেটিক। এই জন্য আমরা আগেই সেটা, তার যদি রুবেলা ভ্যাকসিন না নেওয়া থাকে, প্রেগনেন্সির আগেই ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার পরামর্শ দিব। এবং তাকে হচ্ছে যে আরেকটা ব্যাপার যে তার কোনো জেনেটিক ডিজিজের যদি কোনো হিস্ট্রি থাকে, তার কিছু মাঝে মাঝে কিছু ফ্যামিলিয়াল ডিজিজের হিস্ট্রি থাকে কিছু কিছু পেশেন্টের, রিলেটিভসের সাথে বিয়ের হিস্ট্রি নিতে হবে, যে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। সেগুলো থাকলে সেভাবে তাকে ফাইন্ড আউট করে পুরো জার্নিটার জন্য তাকে প্রিপেয়ার করতে হবে। পাপড়ি আপা। হ্যাঁ, ধন্যবাদ সোহান আপা। এখানে আমার ধারণা যে এই সচেতনতার কারণে, যে যদি তার প্রেগনেন্সি প্ল্যানিংটা ভালো মতো জানে, বা সেক্ষেত্রে কিন্তু এই যে অপরিকল্পিত গর্ভধারণ, হ্যাঁ, সেখানেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। কারণ অনেক সময়ই দেখা গেল যে এই বিবাহিত দম্পতি অনেক জায়গায় জানে না বলে সে হয়তো প্রস্তুত না, কিন্তু দেখা গেল যে তার সন্তান গর্ভে চলে আসলো, তখন সেই স্বামী স্ত্রীর মধ্যেও এক ধরনের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, বা তাদের মানে সম্মতির নানান রকম কনফ্লিক্ট তৈরি হয়, বা পরিবার অনেক সময় মানতে চায় না। সেই জায়গা থেকেও সেই গর্ভধারণের কারণে তার কিন্তু সেই সন্তানের উপরও কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব পড়ে কিন্তু। সেক্ষেত্রে আসলে গর্ভধারণ পূর্ব প্রি প্রেগনেন্সি প্ল্যানিং, কাউন্সিলিং, এবং এইটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি এই জায়গাটাকে উপস্থাপন করলেন। এবং আমি সঞ্জিদা আপার কাছে যেতে চাই আবারও। সঞ্জিদা আপা, আমরা মনে হচ্ছে নেটওয়ার্ক জটিলতায় পড়েছিলাম। সঞ্জিদা আপা, আমার কথা কি শুনতে পেয়েছেন?
আমি সানজিদা আপার কাছে যেতে চাই, এখন শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, সানজিদা জি, আপা, শুনুন। এই যে যখন কোনো নবদম্পতি সিদ্ধান্ত নিল যে তারা আসলে সন্তান নিতে চায় এবং গর্ভধারণকালীন সময়ে সন্তান জন্মে বাবার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে বাবা দায়িত্ব বা সহমর্মিতার জায়গায় তিনি কি করতে পারেন, এই জায়গাটা একটু জানতে চাই। আপনার প্রশ্নটা আপা দুর্দান্ত একটা প্রশ্ন, কারণ বাবার ভূমিকাটা আমরা মাকে এত বেশি হাইলাইট করি, আমার কাছে মনে হয় যে বাবাকে আমরা সেই ফ্লোরটা দিতে চাই না, কিন্তু আমি মনে করি যে অ্যাবসলিউটলি বাবার এবং মার ভূমিকা এখানে 50-50। মারটা যেহেতু দৃশ্যমান, সে তো তার ফিজিক্যালি কন্ট্রিবিউট করছে, সে ইমোশনালি কন্ট্রিবিউট করছে, সে সোশ্যালি কন্ট্রিবিউট করছে। বাবাও কিন্তু এখানে বিশাল একটা রোল প্লে করেন। এখন কিভাবে বাবা এই রোলটা প্লে করছেন এবং বাবার ভূমিকাটাকে যদি আমি একটা শব্দে নিয়ে আসি, বাবার ভূমিকাটা এই সময় একটা শব্দে আসবে যে কিভাবে মায়ের উপর চাপ কমানো যায়। কারণ ওই যে বাবা যেই কাজ, মা যেই কাজটা করছেন, সে তো ফিজিক্যালি এখানে কন্ট্রিবিউট করছেন, 9 মাস সে গর্ভধারণ করছেন, সে নানা ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ নিচ্ছেন, ইমোশনাল চ্যালেঞ্জ নিচ্ছেন, তাকে অফিসের কাজ করতে হচ্ছে, বাসার কাজ করতে হচ্ছে। এমনকি যারা বাসায় থাকেন, আমরা কিন্তু এটা মনে করি যে বাসার মধ্যে কোনো কাজই নেই, বাসার কাজও কিন্তু সাংঘাতিক একটা প্রেশারের কাজ। এই জায়গাগুলাতে বাবাকে প্রথম থেকে যদি সহমর্মিতার হাত বাবা যদি না বাড়ান জিনিসটা কিন্তু তাহলে একদমই যেটাকে আমি বলতে পারি যে জুৎসই বা সুন্দরভাবে জিনিসটা সম্পন্ন হবে না। কাজে বাবার ভূমিকাটা প্রথমে আগে বাবাকে জানতে হবে যে আমার ফ্রেম অফ রেফারেন্সটা কতটুকু। এখানে দুটো কথা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই। একটা হচ্ছে বাবার ভূমিকা কি, বাবার ভূমিকা মানে কি স্পার্ম ডোনার? বাবার ভূমিকা মানে কিন্তু স্পার্ম ডোনার না। স্পার্ম ডোনার কিন্তু যে কোনোখানে গেলে, এই যে প্রমা যেমন ইনফার্টিলিটি নিয়ে এসে কাজ করে, ওর কাছে গেলেও কিন্তু এই কাজগুলো, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যাওয়ার মতন একটা চিকিৎসা ব্যবস্থা। কিন্তু বাবা হয়ে ওঠাটা, একটা মেয়ে যেমন আফটার প্রেগন্যান্সি ধাপে ধাপে মা হয়ে ওঠে, একটা মানুষও, পুরুষও কিন্তু বাবা হয়ে ওঠে, এবং এটা কিন্তু তাকে শিখতে হবে। দিস ইজ আ জার্নি। এখন আমি বাবা হয়েছি, রাত্রেবেলা বাচ্চা কাঁদছে বলে আমি আরেকটা রুমে শুলাম, কারণ আমার পরের দিন অফিসের মাথা ক্লিয়ার রাখতে হবে, আমি কাজ করতে পারবো না, এটা কিন্তু বাবার ভূমিকা না। মাটা যেমন সাফার করছে, মাটা যেমন আস্তে আস্তে শিখছে মা হয়ে ওঠা, বাবাকেও কিন্তু শিখতে হবে, এবং এটা একটা জার্নি। আমি আমার কথা বলতে পারি, আমি আমার প্রথম বাচ্চাটা হওয়ার পরে আমি পেডিয়াট্রিক্সের বইটা মাথার কাছে নিয়ে ঘুমাতাম, কারণ আমার বাচ্চা হাঁচি দিত আর কাশি দিত, আমার মনে হতো কি যে আমি থিওরিটিক্যাল নলেজ জানি কিন্তু প্র্যাকটিক্যাল তো জানি না। কাজে বাবা মা হয়ে ওঠাটা কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল প্রসেস। এখানে যদি বাবা মার থেকে বা বাচ্চার থেকে দূরে সরে যায়, বাবা হয়ে ওঠাটা কিন্তু হবে না। বায়োলজিক্যাল ফাদার হওয়া হবে, কিন্তু বাবা হওয়াটা, ড্যাড হওয়াটা এখানে হবে না। এবং এখানে একটা জিনিস পাপড়ি আপা আপনিও বলবেন যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন সময়ে কাউন্সিলিং এ এই ইস্যুগুলো কিন্তু ইদানিং খুব আসছে, যে বাবা মা আলাদা হয়ে যাচ্ছে, বাচ্চা কাঁদছে দেখে মা বাচ্চাকে নার্সিং করার জন্য আলাদা ঘরে ঘুমাচ্ছে, বাবার কিন্তু একটা শূন্যতা তৈরি হচ্ছে, মায়ের সাথে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হচ্ছে, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হচ্ছে, এবং এই জায়গাগুলোতে বেনজলের মতন অনেক রকম বাইরের অবাঞ্ছিত মানুষও অনেক সময় ঢুকে পড়ছে। কাজেই এই জার্নিটা থেকে বাবা যদি নিজেকে প্রথমেই বিচ্ছিন্ন করে ফেলে, মার হাতটা যদি না ধরে, বাবা হয়ে ওঠাটা কিন্তু তার হচ্ছে না। কাজে বাবা হয়ে ওঠার জন্য এক কথায় যদি আমি বলি, মায়ের চাপ কমাতে হবে, এবং এই চাপ কমাতে যে আমাদের দেশের, বিশেষ করে আমাদের এই এশিয়ান কালচারের ছেলেরা কিন্তু একটা খুব কঠিন রোল প্লে করে, তাকে বউ এবং মায়ের মধ্যে ব্যালেন্স করতে হয়। এটা করতে যেয়ে বাবারাও অনেক রকম চাপের মধ্যে থাকেন, কিন্তু বাবাকে এই কথাটা মনে রাখতে হবে, আমার ওয়াইফ যেমন, আমার সন্তানের মা যেমন এখন বাড়তি চাপ নিচ্ছে, আমিও এই চাপটা নিব। আমি আমার বাড়ির কথায় মাটাকে এখন আমি ডিস্টার্ব করব না। এবং আমি সেই যে ছিপছিপে যে মেয়েটা আমার পাশে ছিল, সে নেই, সে এখন একটা অন্যরকম ফিজিক্যাল চেঞ্জওয়ালা মানুষ। আমি তাকে সম্মান করব, কারণ এটা একটা আর্টিকেলে আমি পড়েছিলাম যে যেই বাচ্চাদের সাথে বাবার রিলেশন ভালো, তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, এই ধরনের
রিস্ক ফ্যাক্টর অনেক নাকি কমে যায়। বাবা হচ্ছে বট গাছের মতন। কাজে বাবা তো আর কেউ বই পড়ে হয় না, এটা মায়ের সাথে বাচ্চার সাথে তাকে হাতটা ধরে হাঁটতে হবে। কাজে বাবার ভূমিকা, মার ভূমিকা যদি 50% বলি আমি, বাবার ভূমিকাও 50%। তারপরে আপা ধন্যবাদ সানজিদা আপা। এই জায়গাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মা যেমন 9 মাস ধরে মানসিক শারীরিক ভাবে মা হয়ে ওঠে, বাবাকেও হয়ে উঠতে হয়, এবং এই হয়ে ওঠাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে আমরাও যেহেতু কাউন্সিলিং পেশার সাথে আছি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মায়ের এই জার্নিটার সাথে বাবারা ওরকম ফিল করতে পারে না বলে দেখা গেল যে মায়েরা ক্লান্ত হতে থাকে, আরো যে নানান ধরনের শারীরিক মানসিক চাহিদা সেই জায়গাটা মেয়েরা যোগান দিতে পারে না। তখনও কিন্তু নানান ধরনের পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সেই জায়গায় যদি সত্যি সত্যি সহমর্মী হয়ে হাত ধরে থাকা এবং এই জার্নির সাথে যদি থাকতে পারে, তাহলে সম্পর্কটাও যেরকম সুন্দর হয়, আর হয়ে ওঠাটা আসলে সম্পূর্ণ হয়। তো আমরা একটু আগাই। অনেক ধন্যবাদ সানজিদ আপা। আমি একটু সোহানা আপার কাছে যেতে চাই। আমরা একেবারেই গর্ভধারণ পর্যায়ে চলে আসতে চাই, যে আপনি আমাকে, আমার আসলে অনেক কৌতূহল, আমি সাধারণ জায়গা থেকে ডাক্তার না, কিন্তু অনেক আমার সন্তান জন্মদানের সময় আমার যে কৌতূহল গুলো ছিল, আমার কাছে মনে হয় এই প্ল্যাটফর্মে যারা এরকম যারা আছে তারা যেন ভালোভাবে জানতে পারে। সেক্ষেত্রে কনসেপশন কি সেটা নিয়ে বলবেন, এবং এই গর্ভাবস্থায় একটা মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন আসলে কি কি লক্ষণ থেকে সে বুঝতে পারে যে সে আসলে গর্ভধারণ করেছে, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং কেন ডাক্তারের কাছে রেগুলার চেক আপে যেতে হবে একজন প্রেগনেন্ট নব মায়ের, কেন যেতে হবে, এবং ডেলিভারির যে সম্ভাব্য তারিখ যেটাকে বলা হয় এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেটাও যে তার জানা দরকার। এগুলো নিয়ে যদি সোহানা আপা একটুখানি বলতেন। ঠিক আছে, সুন্দর প্রশ্নগুলো করেছেন আপা। আসলে এগুলো মানে খুবই প্রশ্ন আমাদের মাদের, যে যারা নতুন, স্পেশালি যারা ফার্স্ট টাইম গর্ভধারণ করেন, তাদের জন্য এগুলো খুবই এক্সপেক্টেড কোয়েশ্চেন, যে কিভাবে হচ্ছে জিনিসটা। আসলে এটা একটা কৌতূহল তো বটেই, যে কিভাবে হচ্ছে জিনিসটা। আসলে ব্যাপারটা হচ্ছে যে যখন শুক্রাণুটা মায়ের শরীরে ঢুকে, তার সার্ভিক্স, ইউটেরাস, জরায়ুর মধ্যে দিয়ে যে যখন ডিম্বনালীতে, মানে যেটাকে আমরা ফেলোপিয়ান করি, সেখানে যখন পৌঁছায়, এখানে যে মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা জাইগোট ফর্ম হয়, এটাকে আমরা জাইগোট বলি। দুটো একসাথে মিলিত হয়ে যে ভ্রূণটা তৈরি হচ্ছে, সেই ভ্রূণটা যখন জরায়ুতে এসে প্রতিস্থাপন হচ্ছে, তখনই তার অ্যাকচুয়ালি মানে কনসেপশনটা হয়, ইউটেরাইন কনসেপশনটা হয়। ডিম্বনালীতেই থেকে যায় কোনো কারণে, যদি ডিম্ব, কিছু কিছু কারণ তো রয়েছে, ডিম্বনালীতেই যদি থেকে যায় সেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। যাই হোক, সেটা তো বলছি না আজকে, আমরা নর্মাল গর্ভধারণটা, কনসেপশনটা বলছি, যে যদি জরায়ুতে যখন প্রতিস্থাপিত হবে ভ্রূণটা, সেটাই হচ্ছে কনসেপশন অথবা নর্মাল গর্ভধারণ। গর্ভধারণ করার পরে, প্রেগনেন্ট হওয়ার পরে একটা মা প্রথমেই সে খেয়াল করবে যে তার পিরিয়ডটা অথবা মেনস্ট্রুয়েশন, যেটা বলি আমরা, মেনস্ট্রুয়েশনটা মিস হয়েছে, যে তারিখে হওয়ার কথা হচ্ছে না। সাথে তার একটু বমি বমি লাগছে, খেতে ইচ্ছে করছে না, অরুচি লাগছে, খুব টায়ার্ড লাগছে। অনেকে বলে, ম্যাডাম আমার খুব ঘুম পায়, সারাদিন ঘুম পায়, কিছু কোনো কাজ করতে ইচ্ছে করে না। আবার সানজিদ আপু প্রথমে যেটা বলেছেন যে মুড সুইং এর ব্যাপারটা, সেটাও বলেন যে এই সময় আসলে হরমোনাল চেঞ্জটা তো বেশি হয়, যার জন্য সেই প্রবলেম নিয়েও আসেন। মোটামুটি প্রথম দিকে এই প্রবলেমগুলো নিয়েই আসে। একে তো হচ্ছে তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে, মিস হবে ডেটটা। তারপরে তার কেউ, কোনো কোনো পেশেন্ট ভমিটিং এর কমপ্লেন করে, কেউ বমি বমি ভাবের কমপ্লেন করে, আবার কেউ বমি হচ্ছে এই কথা বলে। উইকনেস অথবা খেতে ইচ্ছা করছে না, এটা মোটামুটি 90% পেশেন্টই বলে থাকে। তো গর্ভাবস্থায় মানে একটা মাকে রেগুলার অ্যান্টিনাটাল চেক আপ, পুরো প্রেগনেন্সিতে সে যে যে চেক আপটা যাবে ডক্টরের কাছে, সেটাকে আমরা বলি অ্যান্টিনাটাল চেক আপ, অ্যান্টিনাটাল পিরিয়ড। পুরো এই 9 মাসের জার্নিটা হচ্ছে অ্যান্টিনাটাল পিরিয়ড। অবশ্যই সে ডাক্তারের কাছে যাবে। যে কেন যাবে, প্রশ্ন হচ্ছে যে কেন যাবে। এখন এখানে বলা আছে যে কয়টা ভিজিট হবে, প্রথম কখন ডক্টরের কাছে যাবে। প্রথম হচ্ছে সে যখন তার পিরিয়ডটা মিস করলো, অনেকেই এখন বাসায় ইউরিন টেস্টটা করে দেখে, স্ট্রিপ টেস্টটা করে দেখে, যে পজিটিভ হলেই সাথে সাথে ডাক্তারের কাছে চলে আসে। এটা বলা যে প্রথম 3 মাসের মধ্যে অবশ্যই একবার যাবে, প্রথম 3 মাসের মধ্যে অবশ্যই একবার ডাক্তারের কাছে যাবে। তারপরে হচ্ছে প্রতি মাসে মাসে 28 সপ্তাহ পর্যন্ত ডক্টরের কাছে যাবে। তারপর 2 সপ্তাহ পর পর
36 সপ্তাহ পর্যন্ত যাবে, তারপর ডেলিভারি পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে যাবে। এই হচ্ছে তার শিডিউল, অ্যান্টিনাটাল শিডিউল, চেক আপের যে শিডিউলটা। তো এই সময় একজন ফিজিশিয়ান বা অবস্টেট্রিশিয়ান যেটা দেখবেন যে মায়ের প্রথমেই হচ্ছে কি কি কমপ্লেন, তার কি কি প্রবলেমটা হচ্ছে, সেই সেই কথাগুলো শুনবেন। তার ওজনটা ঠিকমতো বাড়ছে কিনা, কারণ মায়ের ওজন যদি না বাড়ে, যদি স্ট্যাটিক হয়, তখন আমরা সাথে সাথে বুঝতে পারি হয়তো বা বাচ্চাটারও ওজন ঠিকমতো বাড়ছে না। তারপরে হচ্ছে তার মায়ের প্রেশারটা, ব্লাড প্রেশারটা আমরা চেক করি, তার রক্তশূন্যতা আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখছি, এগুলো দেখছি। তারপর হচ্ছে তার মানে বাচ্চার যে গ্রোথ হচ্ছে কিনা, আমরা প্রথমে সে যখন আমাদের কাছে আসে আমরা 10 উইকস এর মধ্যে একটা স্ক্যান করে দেখি, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে প্রেগনেন্সিটা ঠিকঠাক মতো আছে কিনা, ফিটাল হার্টবিটটা এসেছে কিনা, অ্যালাইভ প্রেগনেন্সি কিনা, সেটা আমরা দেখি। দেখে তারপরে সেই অনুযায়ী তার সিমটম অনুযায়ী, যদি যার যেরকম সিমটম অনুযায়ী সেভাবে ট্রিটমেন্টটা দিয়ে তাকে আরো কিছু ব্লাড টেস্টের কথা আমরা বলে দিই। তার ডায়াবেটিস আছে কিনা, তারপর তার হেপাটাইটিস বি ভাইরাসটার অ্যান্টিজেনটা দেখা হয় যে এই ভাইরাসটা আছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে তার হিমোগ্লোবিনটা চেক করা হয়। অনেকের হচ্ছে এই সময় প্রস্রাবের ইউরিনের প্রবলেমটা খুব বেশি হয়, তো সো আমরা এই সময় একটা ইউরিন টেস্ট করে দেখি, থাইরয়েড হরমোন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখি। এই টেস্টগুলো আমরা প্রথমে বুকিং ভিজিটে করে ফেলি আর কি। করে ফেলে দেন সাবসিকুয়েন্ট ভিজিটে সে কবে আবার আসবে সেই কথাটা বলে দিই। আরেকটা প্রশ্ন যেটা পাপিয়া আপা করলেন যে কিভাবে তার এক্সপেক্টেড ডেট, মানে তার ডেলিভারি ডেটটা সে বের করবে, এটা আসলে খুবই একটা কৌতূহল সাধারণ মানুষের কাছে। সে প্রথমে হিসাব করবে যে তার লাস্ট পিরিয়ড, লাস্ট মেনস্ট্রুয়েশনটা কবে হয়েছিল। মনে করেন লাস্ট মেনস্ট্রুয়েশনটা যদি, আজকের তারিখটাই আমি বলছি, 20 অগস্ট 2020, এই তারিখটা যদি কোনো পেশেন্টের লাস্ট মেনস্ট্রুয়েশন হয়, তাহলে যে 20 অগস্ট, 20 অগস্ট, এই 20 তারিখের সাথে 7 যোগ করবে, এবং যে মাসটা, সেই মাসের সাথে 9 মাস যোগ করবে। 7 দিন 9 মাস যোগ করতে হবে লাস্ট পিরিয়ডটার সাথে। 7 দিন 9 মাস যোগ করলে যে তারিখ এবং মাসটা আসবে, সেটাই হচ্ছে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। পাপিয়া। সোহানা আপা, অনেক ধন্যবাদ যে রেগুলার চেক আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমি বুঝতে পারলাম। আমরা আবার একটু সানজিদ আপার কাছে যাই। সানজিদ আপার কাছে আমি আরো একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এই সময় যে মানসিক টানাপোড়েন চলতে থাকে, আবেগীয় ওঠানামা চলতে থাকে, এবং অনেক সময়ই কিন্তু অনেক অভিভাবক, সেটা মা, খালা, দাদি, নানিরা অনেক সময় বলে যে আমাদেরও তো বাচ্চা হয়েছে, কই আমাদের তো এমন হয়নি। এখনকার মেয়েরা বেশি অভিমানী, এদের জন্য এত কিছু লাগবে কেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে এই যে 9 মাসের যে জার্নিটা, এবং এই জার্নিতে আসলে মায়ের মানসিক প্রশান্তিটা কেন গুরুত্বপূর্ণ। কেন এই প্রশ্নটা করছি, এই জন্য যে এই প্রশান্তি আসলে যে নবাগত অতিথি পৃথিবীতে আসবে, এটা আসলে তার উপর কতটা প্রভাব পড়ে। সঞ্জিদা আপাকে আমি বোঝাতে পেরেছি? জি আপা, হ্যাঁ। এটা আমার মনে হয় সব থেকে জরুরি প্রশ্ন মনস্তাত্ত্বিক ভাবে একটা প্রেগন্যান্ট মাকে বোঝার জন্য। কারণ আমি প্রেগন্যান্ট মাকে না বলে আপনি আমাকে, আপনাকে বা সোহানাকে নিয়ে বলি। আমরা জীবনের একটা বড় সময় কিন্তু অর্ধেক জীবন বলতে গেলে পার করে ফেলেছি, কিন্তু এখনো কখনো কখনো আমরা অ্যাডাল্টহুডে এসেও আমাদের কখনো কখনো মনে হয় কি যে অসীম একটা শূন্যতা আমার চারপাশে আমাকে ঘিরে ধরছে, অথবা কখনো কখনো মনে হয় আমার জীবনে না একদম কোনো আনন্দ নেই, আমার না কিছুই ভালো লাগছে না। আবার কখনো কখনো মনে হয় একটা কাজ শুরু করলাম ঠিকই, কিন্তু কাজটা না আমি শেষ করতে পারছি না, বা আমি যে আসলে কেমন ফিল করছি সেটাই আমি বলতে পারছি না। অনেক সময় জিজ্ঞেস করি যে কাউন্সেলিং এ যে আপনার কেমন ফিল করছেন, তখন সে বলে যে আমি না জানি না, আমি আপনাকে বোঝাতে পারছি না যে আমার কেমন খারাপ লাগছে, নাকি ভালো লাগছে, না ভয় পাচ্ছি, না কষ্ট পাচ্ছি। আমরা ফিলিং গুলাকেও ডিসক্রাইব করতে পারি না, বা আমি বলতে পারি যে ভাষায় প্রকাশ করতে পারি না। এর সাথে সাথে কখনো কখনো কেউ কেউ অ্যাডিকশনে চলে যায়, কখনো কখনো কম্পালসিভ বিহেভিয়ারে বারবার একই কাজ করতে থাকে। এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলা কেউ কেউ সুইসাইডাল টেন্ডেন্সি হয়, এমন কিছু আচরণ করে, নিজের হাত কাটতে থাকে, সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করতে থাকে, খুব অসচেতন। এই যে এখন কোভিড এর সময় খুব কথা হচ্ছে যে কেউ কেউ কিন্তু খুব মাস্ক ছাড়া এলোমেলো ঘুরে বেড়াচ্ছে, সে জানে তারপরও কিন্তু সে অসচেতন। এই জায়গাগুলো এই জায়গাগুলো কিভাবে হচ্ছে,
এই জায়গাগুলোর সাথে কিন্তু এই গর্ভবতী অবস্থায় মায়ের মানসিক অবস্থা সাংঘাতিকভাবে রিলেটেড। যে কারণে আমি বললাম যে এই প্রশ্নটা খুবই জরুরি। কারণ মা যদি ওই সময় প্রেগন্যান্সি পিরিয়ডে খারাপ ফিল করে, তার যে নিউরোএন্ডোক্রাইন হরমোনাল যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু বাচ্চার উপরও প্রভাব ফেলছে, এবং বাচ্চা কিন্তু বুঝতে পারছে না, কিন্তু মায়ের অস্থিরতা বাচ্চার মধ্যে সংক্রামিত হচ্ছে, এবং এই কেন সংক্রামিত হচ্ছে এটার কিন্তু উত্তর নেই। মা হয়তো কোনো কারণে বাবার উপর রাগ করেছেন, বা মা হয়তো কোনো কারণে অফিসের কোনো কাজে রাগ করেছেন, বা মা হয়তো কোনো কারণে পার্সোনালি কোনো কাজে খারাপ ফিল করছেন। সেইটা কিন্তু বাচ্চার মধ্যে, আপনারা জানেন যে প্লাসেন্টার সাথে মায়ের সাথে বাচ্চা কানেক্টেড, সেই যে চেঞ্জটা, হরমোনাল চেঞ্জটা কিন্তু বাচ্চার মধ্যে যায়, এবং বাচ্চা কিন্তু তখন ফিল করে, এবং এই খারাপ ফিলের চিহ্ন বা এই খারাপ ফিলের ছোঁয়া আপনি আমি আমরা সবাই কিন্তু আজীবন বয়ে বেড়াই। মাঝে মাঝে এমন মনে হয়, আমি আমার এক্সাম্পল দেই, মাঝে মাঝে না আমার খুব শূন্য লাগে, আমি কোরিলেট করতে পারি না যে আমার এরকম খারাপ লাগছে কেন। এবং আমি যখন সাইকোথেরাপি শিখলাম, তখন আমি দেখলাম, তখন আমাকে মানে জানানো হলো, আমার সুপারভাইজার বললেন যে হ্যাঁ, কারণ তুমি খোঁজ নিয়ে দেখো তো তোমার মায়ের অবস্ট্রাক্টেড লেবার ছিল কিনা। এবং আমি তখন আমার মাকে জিজ্ঞেস করলাম, এবং দেখলাম যে আমার মায়ের আসলে 3 দিনের একটা অবস্ট্রাক্টেড লেবার ছিল। ফার্স্ট প্রেগন্যান্সি এমনি অনেক সময় লম্বা সময় লাগে, আমি নর্মাল ডেলিভারির বাচ্চা ছিলাম, এবং ওই যে খারাপ লাগাটা, এটা কিন্তু আমার ডিএনএ সেই স্মৃতি এখনো বহন করছে। কাজেই মায়ের ওই সময় মনস্তাত্ত্বিক ভালো থাকাটা, আমরা যদি মনে করি যে এটা ইমিডিয়েট এফেক্ট, সেটা কিন্তু আসলে ইমিডিয়েট এফেক্ট না, এটা একটা লং লাস্টিং এফেক্ট, যেটা সেই বাচ্চাটাও আজীবন বয়ে বেড়াবে। এর সাথে বাচ্চাটা কি কি ফিল করতে পারে অ্যাডাল্ট হয়ে, মা ওই সময় খারাপ ছিল, বাচ্চাটা কিন্তু অ্যাডাল্ট হয়ে পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে বাচ্চা কিন্তু ফিল করতে পারে যে সে আনকমফোর্টেবল, সে ভয় পাচ্ছে, এমন কিছু ভয়, এমন কিছু ক্রনিক অ্যাংজাইটি যেটার কোনো উত্তর নেই। আমি ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই আমি ভালো হচ্ছি না, আমি ক্রনিক অনেক দিন ধরে ডিপ্রেশনে ভুগেই যাচ্ছি, আমি অনেক দিন ধরে দুশ্চিন্তায় ভুগে যাচ্ছি। অনেকে আছে আত্মহত্যা প্রবণ, আত্মহত্যা কিন্তু করছে না, কিন্তু তার মনে হচ্ছে যে আমি এরকম করতে পারি। এই জিনিসগুলা আমরা যদি খোঁজ নিয়ে দেখি, তাহলে গর্ভকালীন সময়ে দেখা যায় যে মা মানসিকভাবে ভালো ছিল না। মা যে মানসিকভাবে ভালো ছিল না, সেই ভালো না থাকার চিহ্ন পরবর্তীতে সেই বাচ্চাটাও কিন্তু সাফার করে। কাজেই এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সামাজিকভাবে দায়িত্ব, এটা আমাদের মানুষ হিসেবে দায়িত্ব, যে মাটা যখন থাকে, প্রেগন্যান্সি এমনি এমনি হয়ে যায়, অনেকদিন হচ্ছে, মানুষেরও হয়, জন্তু জানোয়ারেরও হয়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখন যেহেতু আমরা ইনফরমেশন গুলো জানি, কাজেই আমরা যেহেতু মানুষ, আমরা সামথিং ডিফারেন্ট ওয়েতে বিহেভ করব। আমরা গর্ভবতী মাকে মানসিকভাবে ভালো রাখবো, কারণ এটা শুধু ইমিডিয়েট এফেক্ট না, এটা বাচ্চাটার উপর লেট এফেক্টও পড়ে। বাচ্চার আমৃত্যু সাইকেল অফ ডেভেলপমেন্টে বলে যে এই চিহ্ন বাচ্চা বহন করে যায়। পাপিয়াপা। অনেক ধন্যবাদ সানজিদা আপা। অত্যন্ত মানে এই জায়গাগুলো আসলে আমরা কোথাও দেখি না। আসলে প্রেগনেন্সির যে একটা গাইড থাকা দরকার, একটা তথ্য নির্ভর একটা গাইডলাইন থাকা দরকার, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এরকম ইনফরমেশন খুঁজে বেড়াতাম, কিন্তু কোনোদিন কেউ আমাদেরকে বলেনি, এবং আমরাও কিন্তু এখনো পর্যন্ত শুনছি, শিখছি, প্রত্যেকটা মোমেন্টে নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেদের এই যে দৃষ্টিভঙ্গির জায়গাগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমি আবার সোহান আপার কাছে যেতে চাই। অনেকে আবার প্রশ্নও করছে, কিছু প্রশ্ন আমরা নেব, তার আগে আমরা একটু আগাতেও চাই। এবং কেউ জিজ্ঞেস করছে যে হরমোনের যদি কোনো মায়ের প্রবলেম থাকে গর্ভকালীন সময়ে কি সমস্যা হতে পারে, এটা একজন বলেছে। এবং গর্ভকালীন সময়ে ওষুধ খেতে বারণ কেন, মানা কেন, এটাও একজন জিজ্ঞেস করেছে। আপনি এই দুটো প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতেন। আপনি বা প্রথম প্রশ্নটা আবার করবেন। বলছে যে গর্ভকালীন সময়ে যদি কারো হরমোনাল প্রবলেম থাকে, সেক্ষেত্রে আসলে কি হতে পারে। আচ্ছা, গর্ভকালীন সময়ে যে হরমোনাল প্রবলেমটা, নর্মালি আমরা যেটা থাইরয়েড হরমোনের প্রবলেম নিয়ে খুব বেশি পাই আমরা পেশেন্ট, ইদানিং এই ডিজিজ, থাইরয়েড ডিজিজের পেশেন্টটা আসলে বেড়েও গিয়েছে, আমাদের বিভিন্ন কারণে বেড়েও গিয়েছে। তো এটা যদি আমাদের এই জন্যই কনসেপশনাল কাউন্সিলিংটা নিয়ে, যেটা আমরা প্রথমে কথা বললাম, তখনই যদি ডিটেক্টেড হয়ে যায়, এবং তখনই যদি মা যদি মেডিকেশনের মধ্যে থাকে,
থাইরয়েডের প্রবলেমের জন্য ওষুধের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হয় না বাচ্চার। আর কিছু কিছু পেশেন্ট আনডিটেক্টেড অবস্থায় রয়ে যায়, অপরিকল্পিত গর্ভধারণ হয়ে যায় তার, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটার উপরে তখন এফেক্ট হয়, যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হয়, বাচ্চারও কিছু বুদ্ধিমত্তা পরবর্তীতে বিকশিত হতে সমস্যা হয়, মানসিকভাবে বাচ্চাটার সমস্যা হয়, কিছু সমস্যা তখন বাচ্চারও হয়। এই জন্যই প্রিকনসেপশনাল কাউন্সেলিং এর মাধ্যমে আমরা যদি মানে বুঝতে পারি যে কিংবা প্রেগনেন্সিতে আমরা যখন সে আমাদের কাছে প্রথমেই যখন চেক আপে আসবে, প্রথম 3 মাসের মধ্যে যখন আমরা চেক আপে আসবে, তখন আমরা থাইরয়েড ফাংশন টেস্টটা অবশ্যই করব। ওই টেস্টটাতেও যদি দেখা যায় যে না তার থাইরয়েডের প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা তাকে সেভাবে ওষুধ দিয়ে দিব। তখন তখন দেখা যাবে যে রেজিস্ট্যান্ট কন্ট্রোল থাকবে। আর আরেকটা ওষুধ সম্বন্ধে কিছু একটা প্রশ্ন করলেন, সেকেন্ড যে প্রশ্নটা করলেন পাপড়ি আপা, প্রশ্নটা হচ্ছে যে যদি হচ্ছে এই সময়ে গর্ভকালীন সময়ে ওষুধ খেতে যে বারণ করা হয় সেটা আসলে কেন? আচ্ছা, কিছু কিছু ওষুধ খেতে বারণ করা হয়, আবার কিছু কিছু ওষুধ আছে গর্ভকালীন সময় সেফ। কারণ আমরা জানি যে প্লাসেন্টার মাধ্যমে মা বাচ্চার সাথে কানেক্টেড, সো মা যে ওষুধগুলো খাবে ডেফিনেটলি সেগুলো বাচ্চার শরীরেও পৌঁছে যাবে। তো কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে বাচ্চার গর্ভকালীন ত্রুটি হতে পারে, অঙ্গহানি হতে পারে, ডেলিভারি হওয়ার পরে বাচ্চার সেই ত্রুটিগুলো দৃশ্যমান হয় আর কি। অথবা আমরা প্রেগনেন্সি থেকে অ্যানোমালি স্ক্যান করি, যেটা এক্সের সময় মিড প্রেগনেন্সি থেকে স্ক্যান করি, সেখানেও ধরা পড়ে। এই জন্য সেই ওষুধগুলো আমরা আগেই হচ্ছে প্রিকনসেপশনাল টাইমেই তাকে জিজ্ঞেস করার চেষ্টা করি যে আপনি কোনো ওষুধ খাচ্ছেন কি না, খেয়ে থাকলে কি ডোজে খাচ্ছেন, কোন ডোজে খাচ্ছেন। অনেক সময় দেখা যায় ডোজ মডিফিকেশন করে ওষুধটা রাখা যায়, আবার অনেক সময় দেখা যায় না সেই ওষুধটা খাওয়া যাবে না, সেটা চেঞ্জ করে তার জন্য যেটা সেফ সেই ওষুধটাই আমরা কন্টিনিউ করি। আচ্ছা, সোহান আপার কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে বলছেন যে এই যে গর্ভকালীন এই যে কোভিড, এখনকার সময়ে এই যে কোভিড কালীন সময়ে এসে এই প্রেগনেন্সি প্ল্যানিংটা কতটা সেফ, এটা একজন জিজ্ঞেস করেছে। না, গর্ভকালীন সময়ে প্রেগন্যান্সি প্ল্যানিংটা একেবারেই মানে কোভিড কালীন সময়ে এই যে এখনকার এই পরিপ্রেক্ষিতে প্রেগন্যান্সি নেওয়াটা প্ল্যানিং করাটা একেবারেই সেফ না। এটা হচ্ছে WHO রিকমেন্ডেড, প্লাস আমরা অবস্টেট্রিশিয়ানরাও এখন বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন, এবং এই সময় একটা বলা হয় বরং লং টার্ম কন্ট্রাসেপশনের কথা বলা হয়, লং টার্ম কন্ট্রাসেপশনের কথা বলা হয় মাটা না করে। আপনি একটু অপেক্ষা করেন, একটা সুন্দর একটা ব্যবস্থা নেন, কিছুদিন পরে আপনি প্রেগন্যান্সিটা ট্রাই করেন। ধন্যবাদ সোহান আপা, আমি আবার যে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ বলেন বলেন, অসুবিধা নাই। হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম যে অনেক সব কিছু স্টাডিতে দেখা গেছে যে প্রিটার্ম লেবার মানে সময়ের আগে ডেলিভারি, মা যদি কোভিড পজিটিভ হয় তখন সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে, বাচ্চার গ্রোথটা রিটার্ডেশন হয়ে যায়, এসব মানে দু একটা স্টাডিতে দেখা গেছে। এই জন্যই বলা হয় যে এই কোভিড সময়ে গর্ভধারণটা সেফ না, পরে নিলেই ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সোহান আপা, কারণ অনেকেই অনেক রকম প্রশ্ন করছে, আমরা আবারও সেই প্রশ্নের উত্তরগুলো জানতে চাবো। তানজিদা আপার কাছে আবার একটু যাই, সেটা হচ্ছে যে গর্ভ ধারণকালে আমার কথা শোনা যাচ্ছে তানজিদা আপা? এখন শোনা যাচ্ছিল না বোধহয়। সেটা হচ্ছে যে গর্ভকালীন সময়ে যে মায়েরা আসলে বাইরে কাজ করে, চাকুরিজীবী, সেক্ষেত্রে আসলে তাদের কি ধরনের মানসিক যত্ন দরকার, বা সেক্ষেত্রে তাদের সাপোর্ট হিসেবে আপনি কি বলবেন? মানে তাদের তো চাপটা আরো বেশি। হ্যাঁ, যেই মারা গর্ভকালীন সময়ে বাইরে যেতে হচ্ছে তাদেরকে কিন্তু ওই ঘরে বাইরে সর্বংসহা দুর্গার মতন মানে দু হাতে দুটো জিনিস সামলাতে হচ্ছে, ঘরের প্রেশারও নিতে হচ্ছে, বাইরের প্রেশারও নিতে হচ্ছে। এবং এই সময়টাতে আমি একটা কথা মানে আমি খুব ফিল করি কথাটা, এবং আমার মনে হয় এই কথাটা আমাদের সবার ভাবা উচিত যে আমরা মানুষ হিসেবে কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্ট না, আমরা মানুষ হিসেবে সবাই ইন্টারডিপেন্ডেন্ট।
আজকে এই মুহূর্তে আমার সহকর্মী অথবা আমার অধস্তন কোনো কর্মী বা আমার বস, সে যেই হোক, আমার পাশের মানুষটি যদি প্রেগনেন্ট থাকে, তাকে শারীরিকভাবে সে কিন্তু এখন আন্ডার প্রিভিলেজড। কাজেই তাকে এক্সট্রা কিছু হেল্প কি আমি করতে পারি? সেটা করার কিন্তু সেটা অ্যাবসলিউটলি ওই যে কথাটা বললাম, যে মানুষ হিসেবে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ইন্টারডিপেন্ডেন্ট। কাজে আজকে তার বিপদের দিনে আমি মানুষ হিসেবে যদি হাতটা বাড়িয়ে দেই, কে কি বললো জানি না, কিন্তু আমি নিজে নিজের কাছে, নিজের সম্মানটা আমার নিজের কাছে বাড়বে। একটা মেয়ে যখন চাকরি ক্ষেত্রে যায়, বা আমি ডাক্তারদের ক্ষেত্রে বলতে পারি যে এমবিবিএস এর পর তার বিয়ে হয়ে গেল, তারপর সে পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে যাচ্ছে, অথবা ইউনিভার্সিটি থেকে সে পাশ করলো, তারপর সে পিএইচডি করতে চলে যাচ্ছে। এরাও কিন্তু এই সময়টা, আমাদের এখানে তো একটা কনসেপ্ট আছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেগন্যান্সিটা হওয়া দরকার, না হলে বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হবে, বেশি দেরি হয়ে যাচ্ছে কিনা, 30 পার হচ্ছে কিনা, 35 পার হচ্ছে কিনা, এই ধরনের যে একটা সোশ্যাল চাপ, এই চাপটাও কিন্তু ওই যে প্ল্যানিংটা ঠিক মতো না থাকলে একটা মেয়ে কিন্তু এই চাপটা তাকে নিতে হয়। এবং সে যখন প্রেগন্যান্ট হয়ে যায়, তখন কিন্তু তাকে ঘরে বাইরে যে দুই চাপ নিতে হয়, এই চাপটা কিন্তু সে না বললেও ওই যে যেটা একটু আগে বললাম, যে বাচ্চার উপর কিন্তু পড়ে। তার অসহায়ত্ব, তার অক্ষমতা তাকে অনেক সময় রাগ তৈরি করে। সে রাগ করছে, সে খিটখিট করছে, তাহলে আমাকে একটু বোঝা দরকার যে এটা কি তার অক্ষমতার ক্রোধ, নাকি এটা তার আসলেই রাগ। এটা কি তার ভয়টা, কি তার সে পাচ্ছে না, তার কি ডেডলাইন আছে কোনো কিছু প্রজেক্ট জমা দেওয়ার, তার কি কোনো পরীক্ষার ডেডলাইন আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। কোনো একজন প্রফেসর, কথা মানে এক কথায় তাকে চেনেন এরকম একজন প্রফেসর, কোর্সে পোস্ট গ্রাজুয়েশনে একজন মেয়ে ঢুকেছে, এবং তখন বলছে যে পোস্ট গ্রাজুয়েশনে যখন মেয়েগুলো আসে, তখন কি মেয়েগুলো আসার সাথে সাথে প্রেগনেন্ট হয়ে যায়, এবং সে খুব বিরক্ত, কারণ পোস্ট গ্রাজুয়েশনের পড়ার প্রেশার অনেক বেশি। এবং একটা মেয়ে যখন প্রেগন্যান্সিতে যায়, স্বাভাবিক তার ক্যাপাসিটি কমে যায়, তার ফিজিক্যাল ক্যাপাসিটি কমে যায়, তার অ্যাক্টিভিটি কমে যায়, এবং তিনি তার জায়গা থেকে, একাডেমিক জায়গা থেকে তিনি যখন 100% পাচ্ছেন না, তিনি তখন এই কমেন্টটা করছেন। কিন্তু এই কমেন্টটাকে যদি আমি ফ্লিপ করে অন্য পাশে দেখি, আমার তখন না খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো কথাটা শুনে, যে উনি একাডেমিক অ্যাকুরেসি পাচ্ছেন না, এটাও যেমন সত্য, ওই মেয়েটা যে কষ্টটা করছে সেটার স্বীকৃতিটাও কিন্তু উনি দিচ্ছেন না। আমরা কি জিনিসটা এভাবে চিন্তা করতে পারি না, যে মেয়েটা নর্মাল যেভাবে দৌড়াচ্ছে, তার সাথে এক্সট্রা আরো কিছু বোঝা নিয়ে সে কিন্তু নর্মাল রুটিন লাইফ ফলো করছে, কাজেই সে শ্রদ্ধার দাবিদার। আমার রেসপন্সিবিলিটি হবে তার কাজের চাপটা কিভাবে কমানো, কারণ আমি মানুষ। কাজেই কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে যে কোনো জায়গাতেই যাক, এই প্রেগন্যান্সি সময়টা একজন মা যদি থাকেন, তাদেরকে সম্মান জানানোটা, তাদের কষ্টটা কিভাবে আমার জায়গা থেকে আমি কমাতে পারি, সেই চেষ্টা করাটা বোধহয় মানুষ হিসেবে নিজের চোখের দিকে নিজে তাকাতে পারবো বলে আমারই করা উচিত। এটা প্রয়োজন। পাপড়ি আপা। সঞ্জিতা আপা, অনেক ধন্যবাদ খুব সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আমি আবার একটু সোহানা আপার কাছে যাই, যে এই গর্ভকালীন সময়ে পুষ্টি কেন এত গুরুত্বপূর্ণ, এই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। জি মায়ের পুষ্টিটা কেন এত গুরুত্বপূর্ণ? জি খুব সুন্দর একটা প্রশ্ন। আহ, আমরা বলি যে প্রেগনেন্সিতে একটা মা, সে তার বিএমআই হতো, মানে তার ওজন এবং উচ্চতা অনুযায়ী সে আগে যা খেত প্রেগনেন্সির আগে, প্রেগনেন্সির সময় সে অ্যাটলিস্ট 300 কিলোক্যালোরি বেশি খাবার খাবে, পুষ্টিকর খাবার খেতে হবে। খাবার মানে যে আমাদের গ্রাম অঞ্চলের মায়েরা যেরকম হচ্ছে শুধু ভাতের উপরেই বেঁচে থাকছে, হয়তো তারা তেমন কিছু পাচ্ছে না, তখন আমরা বলি যে না, পুষ্টিকর মানে হচ্ছে একটু দুধ খেতে হবে, যেমন দুধটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস, শাকসবজি, মাছ মাংস, ডাল, একটু বেশি করে পানি, লিকুইড জাতীয় খাবার, এই জিনিসগুলো খেতে হবে, এক্সট্রা 300 ক্যালোরি খেতে হবে। এইটা এক্সট্রা যে ক্যালোরিটা, এই যে একটু পুষ্টিকর খাবার কেন বেশি দরকার, কারণ একটা তো এই যে তার দীর্ঘ জার্নি, এই জার্নির জন্য তাকে, তার ভেতরে একটা ভ্রূণ বড় হচ্ছে, আস্তে আস্তে একটা মানুষ বড় হচ্ছে ভেতরে, সেই মানুষটার প্লাসেন্টা দিয়ে সেই সার্কুলেশনটা ঠিক মতো রাখার জন্য, প্লাস হচ্ছে বাচ্চাটার ওয়েটটা ঠিক হওয়ার জন্য, বাচ্চাটার বেড়ে ওঠার জন্য, তাকে নিজেকে ঠিক রাখার জন্য, স্টেবল রাখার জন্য, মায়ের নিজেকে স্টেবল রাখার জন্য, সে যে লেবারের প্রসেসটাতে সে যে ঢুকবে,
9 মাস পরে সে যে ডেলিভারির যে প্রসেসটাতে সে ঢুকবে, যেভাবেই হোক, নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, যেটাই হোক না কেন, সেই প্রসেসটাতে যে ঢুকবে, সেখানেও তার পুষ্টিটার জন্য, তার ফিজিক্যাল স্ট্যাবিলিটিটার জন্য, মেইনলি তাকে ফিজিক্যালি স্টেবল থাকতে হবে। তারপরে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে যে সে ব্রেস্ট ফিডিং করবে, তার ল্যাকটেশনের জন্য মাটাকে ফিজিক্যালি স্টেবল থাকতে হবে। এইসব কারণেই আমরা মায়ের পুষ্টিটার উপরে খুব বেশি জোর দিয়ে থাকি গর্ভকালীন সময়। ধন্যবাদ সোহান আপা। আর একটা সোহান আপার কাছে আসলে আরো একটা প্রশ্ন জানতে চাই, কারণ অনেক ছোট্ট ছোট প্রশ্ন আছে, সেটা আমি সানজিদা আপার কাছে আবার একটু পরে আসছি। সোহান আপার কাছে আরো একটু জানতে চাই যে হচ্ছে গর্ভকালীন সময়ে যে ইউরিনের প্রেশার হয়, হ্যাঁ, চাপটা বেড়ে যায়, আবার অনেক সময় ইউরিন ইনফেকশন হয়, সেক্ষেত্রে আসলে এটা কি চাপ বেড়ে যাওয়াটা কি স্বাভাবিক কিনা, এবং যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে একজন গর্ভবতী মা কি করবেন? এবং ওই সময় কিন্তু আরো কিছু শারীরিক জটিলতা তৈরি হয়, দেখা গেছে যে তার হচ্ছে কনস্টিপেশন বেড়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়, কখনো বুক ধড়ফড় করে, কখনো লেগ ক্রাম্প হয়, পা ফুলে যায়। তো অনেক সময় ভয় পেয়ে যায় কিন্তু, তাই না, প্রসূতি। সেক্ষেত্রে আসলে কি করতে পারে, এই প্রশ্নটা করলাম। জি, যে প্রস্রাবের চাপ যেটা বেড়ে যায় যেটা বলছেন, এটা স্বাভাবিক। স্বাভাবিক মানে আমরা যেটাকে টার্মে বলি যে ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যালি অ্যাকচুয়ালি যে জরায়ু মানে ইউটেরাস, এটার প্লেসটা হচ্ছে জাস্ট ব্লাডারের পিছন দিকে। প্রস্রাবের যে থলিটা তার পিছন দিকেই হচ্ছে ইউটেরাসের জায়গাটা, পজিশনটা। তো গর্ভের বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন দেখা যায় যে ব্লাডারে একটা ইরিটেশন তৈরি হয়। এই জন্য একটা নর্মালি দেখা যায় যে তার বারে বারে পেশাবের চাপটা হচ্ছে, এই কারণে একটা হয়। আর একটা হরমোনাল কারণও আছে, যে যেই জন্য ইনফেকশনটাও বারে বারে হচ্ছে, এবং এই সময় দেখা যায় যে অনেক মাছ খেতে পারছে না, বমি হচ্ছে, নর্মাল খাবারই সে খেতে পারছে না, পানি খেলে আরো বমি হয়ে যাচ্ছে, যার জন্য তার পানি খাওয়াটাও কম হচ্ছে। এই দুটো কারণ মিলায়, হরমোনাল কারণ প্লাস পানি খাওয়া কম হচ্ছে, এই দুটো কারণ মিলে urinary tract infection থাকে। তো এরকম পেশাবের জ্বালাপোড়া যদি হয়, তখন সে অবশ্যই ফিজিশিয়ানের কাছে যাবে। তখন আমরা তাকে নর্মালি পানি খেতে বেশি করে খেতে বলবো, ফ্লুইডটা বেশি খেতে, লিকুইড খাবার বেশি খেতে বলবো, এবং সাথে ইউরিন একটা টেস্টও করে দেখবো, ইউরিন রুটিন এক্সামিনেশন করে দেখবো, কালচার সেন্সিটিভিটি করে দেখবো যে তার কোনো ইউরিন ইনফেকশন আছে কিনা। যদি থাকে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেটা তার জন্য সেফ। এটা যদি আবার ইউরিন ইনফেকশনটা ট্রিটমেন্ট করাটা ঠিক সময় বেশি জরুরি, না হলে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আবার অনেক সময় আগে 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 যে পানি ভাঙা আমরা বলি, মেমব্রেন রাপচার হয়ে যেতে পারে। এই জন্য ইউরিন ইনফেকশনটা কারেক্ট করাটা খুবই জরুরি। আচ্ছা, আর যেটা বলছেন যে যে কিছু প্রবলেম এই সময় মায়ের হয়, যে কোষ্ঠকাঠিন্য হয়, বুক ধড়ফড় করে, খুব লেগ ক্র্যাম্পস হয়, খুব ব্যাক পেইন হয়, এগুলো খুবই নর্মাল কমপ্লেন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। প্রথমেই হচ্ছে কাউন্সেলিং এবং তার ডায়েট হ্যাবিটটা আমাদেরকে খুব ভালো করে তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, যে সে কি কি খাবে, কোন কোন খাবারের উপর সে গুরুত্ব দিবে। যদি কোনো পেশেন্ট কনস্টিপেশন নিয়ে আসে, হরমোনাল কারণ তো অবশ্যই আছে, এটার কারণে কনস্টিপেশন হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই সময় সে শাকসবজি তেমন খেতে পারছে না, মুখে রুচি নাই, শাকসবজি খেতে পারছে না, শুধু ঝাল একটা কিছু দেখে উঠে গেল। তো ওটাই তাকে বোঝাতে হবে যে আপনাকে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, বেশি করে দুধ খেতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। তারপরেও ঠিক না হলে সেটার জন্য আমরা ওষুধ দেবো। তারপরে যেটা বললেন যে ব্যাক পেইন হচ্ছে, লেগ ক্র্যাম্পস হচ্ছে, ব্যাক পেইনটা আসলে হয় যদি ঠিকভাবে পশ্চারটা মানে তার ইয়েটা যদি মেনটেন না করা হয়, তার পজিশনটা যদি সে ঠিক মতো না থাকে এবং ভারী কাজ করে, আসলে দেখা যায় যে মা হয়ে গেলে তার তো আর কোনো ছুটি নাই, তাই না? তো তাকে বাইরেও কাজ করতে হচ্ছে, যে ভারী ভারী যদি কাজ করে, তারপরে তার বিছানায় শোয়ার যে পজিশনটা, সেটাও তাকে বলতে হবে শক্ত বিছানায় শুবেন। তারপর হচ্ছে পায়ের নিচে একটা বালিশ দিয়ে শোবেন। তারপর একটু স্ট্রেট পজিশনে থাকতে হবে, এই পজিশনটা মেনটেন করতে হবে আর কি। তারপরে হচ্ছে একটু ব্যাক মাসাজ করলে আরাম পাওয়া যায়। তারপরেও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে আমরা পেইন কিলার দিতে পারি। আরেকটা যেটা বলছেন যে লেগ ক্র্যাম্পস, এটা প্রায় পেশেন্টরা এই কমপ্লেনটা করে যে লেগ ক্র্যাম্পস হচ্ছে, খুব পায়ের মাসেল খুব টান করছে, খুবই ভয় পেয়ে যায়। তো এই সময় ক্যালসিয়াম আয়রন মানে ক্যালসিয়াম যে বডিতে উপাদানটা আছে, সেটার তারতম্যের জন্য এটা হতে পারে, ক্যালসিয়াম ফসফরাসের জন্য। এই জন্য আমরা মাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। তাকে তো বলি, দুধেই কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আপনারা জানেন, অনেকেই জানেন। তো এই জন্য তাকে বলি যে কমপক্ষে 1 লিটার না হলে আধা লিটার দুধ তো সে অবশ্যই খাবে।
সাথে হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবার খাবে, বেশি করে শাকসবজি খাবে, ভিটামিন এ ডি ভিটামিনস জাতীয় মানে বেশি পুষ্টিকর খাবারগুলো খাবে, এবং হচ্ছে ম্যাসাজ করবে জায়গাটা, এবং একটু হট কম্প্রেশন দিলেও সে আরাম পাবে। এগুলো যে তার নর্মাল প্রেগনেন্সির চেঞ্জ, এই জিনিসগুলো সর্বপ্রথমে তাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে তার ভীতিটা দূর হবে। পাপিয়া অনেক অনেক তথ্য, আমার অনেক কৌতূহল, আসলে আমার কৌতূহল না, আমার ধারণা যে যারা আসলে এই গর্ভধারণ পর্যায়ের মধ্য দিয়ে যাবে বা যারা যাচ্ছেন অনেক কিছু জানতে চান। সেক্ষেত্রে মানে ছোট ছোট প্রশ্ন আসছে, যে একজন প্রশ্ন করেছে যে 40 ঊর্ধ্ব বয়সে আসলে বাবা মা হওয়াটা আসলে কতটা নিরাপদ। হ্যাঁ, তো আমরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাবো। আমি আবার সঞ্জিদা আপার কাছে যাই। সেটা হচ্ছে যে এখনকার সময়ে তো সেই যে আমরা যৌথ পরিবারে আগে থাকতাম, এখন অনেক দম্পতিরা আসলে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকছেন। তারপরেও দেখা গেল সন্তান জন্মদানের সময় কখনো মায়ের বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতেই এই দম্পতিরা হয়তো ওই সময়টা থাকেন। সেই জায়গায় আমার একটু জানার ইচ্ছে যে এই যে হবু মায়ের প্রতি পরিবারের অন্য সদস্যদের মানসিক সহায়তা দেওয়াটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ? পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি মাকে এখন সহায়তা দেওয়াটা অতীব গুরুত্বপূর্ণ। আমি যদি একটু পেছন দিকে যাই, আমাদের গুহাবাসী পূর্বপুরুষদের কথা মনে করি, যে সেই কয়েকশো বছর পিছিয়ে গেলাম। বনে জঙ্গলে তখন মানুষ শিকার করত, রাতের বেলা গুহার মধ্যে থাকতো। তখন কি হতো? তখনও কিন্তু যেই মাটা, যেই মেয়েটা প্রেগনেন্ট, তাকে কিন্তু তারা গুহায় রেখে তার নিরাপত্তা নিশ্চিত করে বাকিরা শিকারে যেত। এবং আমরা এটা দেখি যে আদিম মানুষদের মধ্যে তারা কিন্তু তখনও ওই যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে দেখা যায় যে গুহাবাসী তারা মেয়েদেরকে, প্রেগনেন্ট মেয়েদেরকে গুহার মধ্যে রেখে দিচ্ছে, তাদেরকে কিন্তু তারা বাইরে বের হতে দিচ্ছে না। কাজে এই যত্নটা কিন্তু জেনেটিক্যালি আমরা বহন করছি, আমাদের জিনেই কিন্তু প্রেগনেন্ট মাকে যে যত্ন করতে হবে এই ইনফরমেশনটা আছে। এর সাথে এখন যত দিন যাচ্ছে আমাদের যে জয়েন্ট ফ্যামিলি ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, আমরা ছোট হয়ে যাচ্ছে আমাদের সংসারগুলা, সাথে কসমোপলিটান একটা এনভায়রনমেন্ট আসছে, কাজে আমাদের অনেক ধরনের চেঞ্জ হচ্ছে। কিন্তু যেটা যাই হোক, আমরা যেটা মানুষ, আমাদের নিড কিন্তু বদলায়নি। কাজেই আমাদের ফ্যামিলি মেম্বারদের এখানে একটু কনসার্ন হতে হবে। আমি বলবো যে যদি বাবা মা হয়, তাহলে আমার মেয়ের কি লাগবে সেটা বাবা মা তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকেই নেবেন। এবং ইদানিং আরেকটা জায়গায় একটু ফোকাস করা দরকার, সেটা হচ্ছে শ্বশুর বাড়ির লোকদের ক্ষেত্রে, যেটা আমার কাছে অনেক সময় টেবিলে আসে, কাউন্সিলিং টেবিলে এই গল্পগুলা চলে আসে, যে একটু খেয়াল করে দেখেন তো, যে এরকম কি যে আপনার ছেলের বউ প্রেগনেন্ট, সকাল 8টার সময় রুটিটা যদি সে দিতে না পারে, ওই দিন কি আপনার নাস্তা খাওয়া হলো না? যদি তাই হয়, আমি বলবো আপনার চিন্তার জায়গাটাকে একটু আপনি চেঞ্জ করবেন কিনা একটু ভেবে দেখেন। কারণ এই মেয়েটা আসার আগেও আপনাদের বাসায় কিন্তু নাস্তা খাওয়া হয়েছে। কাজেই এই মেয়েটাকে নাস্তা বানিয়ে দিতে হবে, প্রেগন্যান্সি নিয়েও তাকে রেগুলার রুটিন কাজগুলো করতে হবে, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাকি সবকিছু। এটা যদি এক্সপেক্ট করি, তাহলে আমার এক্সপেকটেশনের জায়গাতে আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি কি একটু চেঞ্জ করব। আমাদের সহমর্মিতার জায়গাগুলা আমি খুব চাঁচাছোলা ভাবেই বলতে চাই, যে আমি যদি আমার মেয়ের জন্য যেই কাজটা করি, আমার ভাইয়ের বউয়ের জন্য, আমার ছেলের বউয়ের জন্য, অথবা আমার ইনলস ফ্যামিলির কোনো মেয়ের জন্য যদি সেম ভাবে ফিল করে কাজটা করি, দ্যাট ইজ দ্য বেসিক চেক লাইন। কারণ আমাদের এই সময়, আমাদের এই এশিয়ান কালচারে আমার বাড়ি তোমার বাড়ি এই জিনিসটা সাংঘাতিকভাবে একটা মানসিক চাপ তৈরি করে, এবং আমি মনে করি 90% মেন্টাল প্রেশার এই সময়টা দেয়। এবং এটার এফেক্ট, ওই যে একটা ইমিডিয়েট এফেক্ট, আর একটা লং টার্ম এফেক্ট হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব তৈরি করে। ও তো এটা করলো না, ও তো এটা জানলো না। বিশেষ করে যখন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হয় একটা মেয়ে, সে কিন্তু যেটা বলছিলাম যে সে তো মা হয়ে উঠছে, এটা তার জার্নি। কাজেই এই জার্নিটা সে যাতে এনজয় করে,
তার উপর আমার রাগ হতে পারে, তার উপর আমি এই মুহূর্তে বিরক্ত হতে পারি, সেই বিরক্তি রাগটা আমি চেপে রাখি, আমি 2 বছর পরে 3 বছর পরে আমি তার উপর সেই রাগটা বলবো। কিন্তু এখন তার এই যে জার্নি, তার এই জার্নিটা স্মুথ করতে আমার কি রোল হতে পারে সেটা চিন্তা করে যদি পাশের মানুষটা হাত বাড়ায়, সে তার যে কোনো জায়গা থেকে, তাহলে তার জার্নিটা স্মুথ হবে। এবং একটা প্রেগন্যান্সি কিন্তু আমাদের এই যে হোমোসেপিয়ান্স হিউম্যান রেসকে কন্টিনিউ করার জন্য, এটা কিন্তু মেয়েটার পার্সোনাল লাভ না। মেয়েটা আমরা প্রেগন্যান্ট মেয়েটাকে মা হিসেবে মহিমান্বিত করারও কোনো দরকার নেই, কারণ সে এটা তার একটা প্রসেস, একজন অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ অ্যানিমাল প্ল্যানেটের অ্যানিমাল কিংডমের একজন সদস্য হিসেবে এটা তার একটা ফেজ লাইফে। কাজেই তাকে একজন মানুষ হিসেবে যদি আমি চিহ্নিত করি, মহিমান্বিত করার দরকার নেই, তুমি মা, তুমি মহান, তুমি 24 ঘন্টা ডিউটি করতে করতে ক্ষয়ে যাবে, এই জায়গাটা না করে তাকে যদি আমি তার জায়গাটায় ব্রেক দেই এবং তাকে হেল্প করি, তার এই জার্নিটা সে যাতে এনজয় করে সেই চিন্তা করে আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি সেই সাপোর্টটা দেই, মায়ের প্রেগন্যান্সির সময়টাও মানে কমফোর্টেবল হবে। এবং আমার মনে হয় আলাদা করে আমাদেরকে আর কিছু চিন্তা করতে হবে না যে প্রেগন্যান্সি পিরিয়ডটাকে আমরা কিভাবে আমাদের পারিবারিক হিসেবে বা সামাজিক হিসেবে বা অফিসের কাজ হিসেবে আমরা কিভাবে সাপোর্টিভ হব। তাকে মানুষ হিসেবে মানবিক সাহায্যটুকু দেয়া, সেটাই। আমরা বন্যা দুর্গতদেরকে মানে ত্রাণ দিতে যাচ্ছি, কিন্তু আমার পাশে একটা মানুষ সে দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে তার প্রেগন্যান্সির বোঝা নিয়ে, সেটা আমরা দেখছি না। আমরা একটু শুধু যদি সেন্সিবল হই, একটু মাত্র সেন্সিবল, এটুকু যদি হই, আমার মনে হয় এই জার্নিগুলা স্মুথ হবে এবং মাটা তার এই জার্নিটাকে এনজয় করতে পারবে। পাপড়ি আপা, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনসিটিভ কিছু বিষয় নিয়ে সঞ্জিতা আপা কথা বলেছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে বারবারই কথা বলা দরকার। এবং আসলে এই গর্ভধারণ এই পর্যায়ে নিয়ে আসলে সিরিজ অফ ওয়ার্ক, বিভিন্ন পর্বে পর্বে আমরা আসলে আলাপ করতে চাই, কারণ এই জায়গাগুলো জানা সবার দরকার। তো আমি আবার সোহান আপার কাছে আসতে চাই। আসলে অনেক আমাদের সময়ও কমে আসছে, তারপর আমরা স্পেসিফিক্যালি জানতে চাইবো যে মিসক্যারেজ, হ্যাঁ, এটা তো আসলে নারীর জীবনের অত্যন্ত বেদনাদায়ক এক ধরনের অভিজ্ঞতা, এবং এটা আসলে কেন হয় এবং এটার প্রতিরোধে আসলে কি কি সচেতনতা দরকার, সেই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। মিসক্যারেজ আসলেই একটা কাপল যখন প্রেগনেন্ট হলো, অনেক আশা নিয়ে, অনেক ইচ্ছা নিয়ে, ভালোবাসা নিয়ে সে প্রেগনেন্ট হলো, তারপর দেখা যায় প্রেগনেন্সিটা কিছুদিন রান করার পরে যখন মিসক্যারেজ হয়ে যায়, তখন অবশ্যই তার ফিজিক্যাল মেন্টাল একটা সাংঘাতিক ট্রমার বিষয় প্লাস সোশ্যাল। তো এটা কেন হচ্ছে, এটা অনেক কারণে এটা হতে পারে, কিছু আননোন কজ তো আছেই, প্লাস কিন্তু যেগুলো কারণে মেইনলি হয়ে থাকে যে জেনিটাল ট্র্যাক্ট মানে জরায়ু এবং তার আশেপাশে যদি জরায়ুতে যদি কোনো অ্যানোমালি থাকে, কোনো ডিফেক্টেড যদি তার ইউটেরাসটার যদি কোনো সমস্যা থাকে, জন্মগতভাবে কোনো ত্রুটি যদি তার থাকে ইউটেরাসে, অথবা জরায়ুতে যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, এটা একটা মেইন কারণ। জরায়ুর মুখটা যদি তার ঢিলা থাকে, ঢিলা হয়ে যায়, নর্মাল যেটা যেভাবে থাকার কথা সেই জিনিসটা যদি না থাকে, সেটা একটা কারণ। প্লাস কোনো ইনফেকশন যদি থাকে, প্লাস দেখা যায় যে মায়ের কিছুটা হরমোনাল ইমব্যালেন্স, যেটা থাইরয়েড হরমোনের কথা বারবার বলছি, যে আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েড ডিসফাংশন, তারপরে তার হচ্ছে কোনো, আবার দেখা যায় যে কোনো ক্রোমোসোমাল অ্যানোমালির জন্য কোনো জেনেটিক কারণেও মিসক্যারেজটা হয়ে যায়। এই জন্যই দেখা যায় যে প্রিকনসেপশনাল টাইমে আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি যে তার কোনো মেডিকেল ইলনেস আছে কিনা, তারপরে হচ্ছে তার একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার জরায়ুটা ঠিক মতো আছে কিনা, কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, তারপরে তার যে ম্যারেজের হিস্ট্রিটা নিয়ে দেখা হয়, রিলেটিভসদের মধ্যে আছে কিনা, তার ব্লাড গ্রুপের ব্যাপারটা দেখা হয়। অনেক সময় ব্লাড গ্রুপে ইনকম্প্যাটিবিলিটির কারণেও কিন্তু মিসক্যারেজটা হয়ে থাকে। এগুলো আমরা আগে থেকেই যদি কাউন্সিলিং প্লাস হচ্ছে তার ট্রিটমেন্টের মাধ্যমে যদি একটা অপটিমাম স্টেটে নিয়ে আসতে পারি, তখন দেখা যায় যে মিসক্যারেজের চান্সটা অনেকখানি কমে যায়। ধন্যবাদ সোহান আপা। আমরা আমাদের সময় কম হয়ে আসছে, তারপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবোই। আমি একটু সঞ্জিদা আপার কাছে যাই। একজন প্রশ্ন করেছে, আসলে অনেকেই ইতিবাচক অনেক মন্তব্য দিচ্ছেন যে এটা খুবই
গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এবং একজন একটা প্রশ্ন করেছে যে এই যে ছেলে না মেয়ে, হ্যাঁ, এই যে বলছেন যে শিশুর লিঙ্গ নির্ধারণ নিয়ে বাংলাদেশের মেয়েদের অনেক কুসংস্কার এবং হেনস্থার সম্মুখীন হতে হয়, এটা নিয়ে একটু আলোচনা করবেন কি? সানজিদা আপা যদি ছোট্ট করে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন। শোনা যাচ্ছে না। একটা বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে এটা কিন্তু ওই যে ফার্টিলাইজেশন যখন হয়ে যাচ্ছে, সোহানা যেটা বললো যে বাবার কাছ থেকে একটা স্পার্ম আসছে, মায়ের কাছ থেকে একটা ওভাম আসছে, এবং এই ফার্টিলাইজেশনটা যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে। এবং এটা সম্পূর্ণভাবে কেউ জানে না যে এটা কোন স্পার্মটা দিয়ে হবে। কোনো কোনো স্পার্ম এক্স ক্রোমোজোম ক্যারি করে, কোনো কোনো স্পার্ম ওয়াই ক্রোমোজোম ক্যারি করছে, আর মায়ের কাছে শুধু এক্স ক্রোমোজোমই আছে। কাজেই এটা টোটালি বাচ্চাটা ছেলে হবে কি মেয়ে হবে এটা কিন্তু বাবার উপর নির্ভর করছে, কিন্তু বাবারও আসলে এটাকে ম্যানিপুলেট করার কোনো রোল নেই। কাজেই এটা অ্যাবসলিউটলি আমরা মানে বলবো যে এটা একটা প্রকৃতিবদ্ধ প্রক্রিয়া, এক নাম্বার। ২ নাম্বার, এখন গর্ভস্থ ছেলের বাচ্চার যে লিঙ্গ নির্ধারণ, এটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে, আবার পৃথিবীর কিছু কিছু দেশে যেখানে এক সন্তান পলিসি আছে, সেখানে ছেলে বাচ্চা মোস্ট ওয়েলকাম দেখে অনেক ধরনের অ্যাবর্শন হয় দেখে এটা কিন্তু অনেকখানি এখন নিষেধ করে দেওয়া হচ্ছে যে বাচ্চার সেক্স বলা যাবে না যে সে মেল নাকি ফিমেল। তাহলে যদি আমি এক কথায় বলি, এটা টোটালি একটা ন্যাচারাল ওয়ে, এখানে ম্যানিপুলেট করার কিছু নেই, এবং এখন পর্যন্ত বিজ্ঞান সেই জায়গায় যেতে পারে নাই যে আমরা পছন্দ করে ন্যাচারাল ওয়েতে নেব কি নেব না। আর এটা মানে আমি সোহানাকে একটু বলতে বলবো, ও যেহেতু ইনফার্টিলিটি নিয়ে অনেক কাজ করেছে, ওরা ইনফার্টিলিটিতে অনেক সময় বাচ্চার লিঙ্গ নির্ধারণে কি রোল প্লে করে, আমার মনে হয় ও যদি এই কথাটা বলে তাহলে দর্শকরা উপকৃত হবে। সোহানা, তুমি বলতে পারো। সোহানা আপা একটু বলেন। আসলে লিঙ্গ নির্ধারণে যেটা সাকিব আপা যেটা বললেন যে ছেলে হবে না মেয়ে হবে, এটা সম্পূর্ণই নির্ধারণ ডিপেন্ড করা হচ্ছে বাবার উপরে। যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দুটোই আছে বাবার শরীরে। বাচ্চার শরীরে সেই বাবার কাছ থেকে এক্স আসবে, যদি এক্স আসে তাহলে মেয়ে হবে, আর যদি বাবার কাছ থেকে ওয়াই আসে তাহলে ছেলে হবে। সুতরাং এটা সম্পূর্ণই মানে 100% প্রকৃতি এবং উপরালার উপরেই নির্ভর করছে যে সন্তানটা কি হবে। আর যেটা ইনফার্টিলিটির যে ব্যাপারটা, যে যখন আর্টিফিশিয়ালি কোনো ইয়ে করা হয়, কোনো ভ্রূণ যখন প্রতিস্থাপন করা হয়, তখন হচ্ছে মেইনলি আসলে দেখা হয় যে সেই ভ্রূণটা তার কোনো জেনেটিক ত্রুটি আছে কিনা, তার কোনো ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট আছে কিনা, সেই জিনিসগুলো ঠিক করে সেভাবে আর কি করা হয়, মানে জেনেটিক যেটা ট্রিটমেন্টটা করা হয় সেভাবে করা হয়। তো পরিশেষে আবারও বলবো যে ছেলে বা মেয়ে এটা আসলে আমরা চিন্তা না করে বরং আমাদের সবারই কাম্য হওয়া উচিত যেন একটা সুস্থ সন্তান হয়। ধন্যবাদ সোহান আপা। যে প্রকৃতি নির্ধারিত এই বাস্তবতাটাকে আসলে মেনে নিতে হবে এবং এখানে মেয়েদের কোনো হাত নেই। এবং আমি সোহান আপার কাছে আরেকটু থাকতে চাই, আমাদের সময় খুব কম, তারপরেও আমরা অবশ্যই হচ্ছে সময় এর মধ্যেই থাকবো, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু সময় বেশি নিলেও খুব একটা অসুবিধা হবে না, কিন্তু জেনে নিতে চাই। সেটা হচ্ছে সোহান আপা, এইটা একটু জানতে চাই যে কোন কোন লক্ষণ থেকে বোঝা যায় যে মায়ের শরীর আসলে ঝুঁকির মুখে, যেটা বলা হয় বিপদ সংকেত, হ্যাঁ, কোন বিপদ সংকেত থেকে বোঝা যাবে যে আসলে ব্যবস্থা নিতে হবে, সেই জায়গাটা নিয়ে করণীয়টা কি আপনি একটু যদি বলতেন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাপড়ি আপা এটা। যদি কারো খুব তীব্র মাথা ব্যথা হচ্ছে, প্লাস হচ্ছে চোখে ঝাপসা দেখছে, হঠাৎ করে পুরো শরীরটা ফুলে যায়, পায়ে অনেক বেশি পানি চলে আসে, তারপর হচ্ছে তার বমি বমি লাগে এবং পেশাবটা কমে যায়, সারাদিনে যেরকম পেশাব হতো পেশাবটা একদম কমে গেল, এগুলো যদি হয়, এগুলো কিন্তু গর্ভাবস্থায় যে খিচুড়ি রোগের নাম আপনার এক্লামশিয়া ডিজিজের সবাই শুনেছে মোটামুটি। তো এটার একটা পূর্ব লক্ষণ, প্রি এক্লামশিয়ার একটা লক্ষণ। তখন ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে। যদি কোনোভাবে দেখা যায় যে সে বাসায় আছে, প্রেগনেন্সি পিরিয়ডে যে কোনো রকমের ব্লিডিং গেল, যে কোনো সময় যে কোনো রকমের ব্লিডিং গেল, মাসিকের রাস্তা দিয়ে যদি যে কোনো রক্তপাত হয়, অবশ্যই সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে। যদি তার মেমব্রেন রাপচার হয়ে যায় অথবা পানি যদি ভেঙে যায়, ডক্টরের কাছে যেতে হবে। বাচ্চার নড়াচড়া যদি কমে যায় তখন যেতে হবে।
ঠিক আছে? অথবা অনেক পেশেন্টে দেখা যায় যে বাসায় খিঁচুনি উঠে পেয়ে যাবে, সাথে সাথে তখন ডাক্তারের কাছে নিতে হবে। এই সাইনগুলো আমাদের মাকে বলে দিতে হবে। তারা যখন আমাদের কাছে অ্যান্টিনাটাল চেকআপে আসে, মাকে এবং বাবাকে মানে দুজনকেই, কাপলকে আমাদের কাউন্সেলিং করতে হবে যে আপনার যদি সোহানা আপাকে মনে হচ্ছে আমার নেটওয়ার্ক জটিলতার জন্য কিছুক্ষণের জন্য আমরা একটু অপেক্ষা করি, নাহলে সানজিদা আপার সাথে কথা বলতে থাকি। একটু দেখে নেই, না হলে আবার জানতে চাইবো। সানজিদা আপার কাছে তাহলে আবার একটু আসি। সানজিদা আপা, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। সোহানা আপা, আপনাকে দেখা যাচ্ছে না। আমরা জি, একটু অপেক্ষা করছি। হ্যাঁ, হ্যাঁ। সোহানা আপাকে আমরা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপা। ক্যামেরাটা আচ্ছা, কোনো কারণে অফ। আচ্ছা, আমরা বোধহয় কথাটা শুনতে পারি যদি, আহ, তা না হলে সাজিদ আপার কাছে একটু আসি, তারপর আবার আপনার কাছে আসবো। সোহান আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সোহান আপা বোধহয় নেটওয়ার্কের একটু বাইরে চলে গেছে, আমরা একটু অপেক্ষা করি। সাজিদ আপা, আমরা তো আসলে এই বিষয় নিয়ে আসলে অনেক আলোচনা করা যায়, অনেকে খুব সুন্দর সুন্দর কথা বলেছে, অনেক বিষয় জানতে চান। তো আমরা একদিনের এই আয়োজনে আসলে সবটা কভার করতে পারবো না। তারপরেও হচ্ছে যে এই যে আহ আমরা অনেক সময় প্যারেন্টিং সেশনে দেখা গেছে যে আমরা বলি যে সন্তান জন্মগ্রহণের পর থেকে কিন্তু এই যে মায়ের মানে গর্ভে যে ভ্রূণটা এই জার্নির মধ্যে দিয়ে যায়, সচেতনতা যে আসলে তখন থেকেই দরকার অভিভাবকের জন্য এই যে হয়ে উঠতে, সেই জায়গাটা নিয়ে আসলে অনেক ছোট্ট ছোট্ট আলোচনা হলো আসলে আজকে। তো আপনি খুব মানে একেবারে টিপস হিসেবে যদি কিছু অ্যাড করতে চান, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। সোহান আপা যতক্ষণ না আসে আপনি একটু এই জায়গাগুলো নিয়ে খুব স্পেসিফিক করে দু একটা কথা যদি বলতেন। সোহান আপা, আমি আসবো আপনার কাছে, সাজিদ আপার কথাটা একটু শুনে নেই। আচ্ছা, প্রথম যেই কথাটা বলবো অলরেডি আমি সেটা বলে ফেলেছি, যে মাকে মা না বলে আমরা একটা মানুষ হিসেবে দেখি। এক নাম্বার, এই সময় তার হরমোনাল চেঞ্জ হবে, তার অনুভূতিগুলো খুব চড়া সুরে বাঁধা থাকবে। সেটাকে আমরা মুড সুইং বলে লেবেলিং না করে আমরা তার পাশে জাস্ট হাতটা ধরে বসে থাকি, তার সাথে থাকি। মায়ের যে এই জার্নিটা একটা টেম্পোরারি জার্নি, 9 মাস, এবং তারপরে আরো কিছু ইউটেরাসের পুরানা জায়গায় ফিরে আসতে আরো কিছু 6 মাস, একটা নির্দিষ্ট সময় লাগে। তো এই টোটাল জার্নি পিরিয়ডটা আমি যদি তার শুধু পাশে থাকি, আমাকে অনেক কিছু করার দরকার নেই। মায়ের কিন্তু ওই অনেক বড় ডায়মন্ডের নেকলেসের এখন দরকার নেই। মায়ের দরকার এখন বাবার সময়, মায়ের দরকার এখন পারিবারিক মানুষদের সহমর্মিতা। কাজেই এই সময়টা মাকে যদি আমরা একটা মানুষ হিসেবে সাপোর্ট দেই, তাকে যদি এনকারেজ করি, এবং তার খারাপ লাগাটাকে যদি আমি একসেপ্ট করি যে হ্যাঁ তার খারাপ লাগছে, এবং তার পাশে থাকি, তাকে আশ্রয় দেই, তাকে প্রশ্রয় দেই, পাশে থাকি, আশ্রয় দেই, প্রশ্রয় দেই, তাহলে বোধহয় আমার পাশের মানুষ হিসেবে আমি এটাই আমার টিপস। আর মায়ের ক্ষেত্রে যে টিপসটা হচ্ছে যে তার লাইফস্টাইল মডিফিকেশনটা করতে হবে। সোহানা অলরেডি বলে ফেলেছে যে তাকে ডায়েট চেঞ্জ, তার ড্রাগস, তার এক্সারসাইজ, এই জায়গাগুলা তাকে নিতে হবে। এবং সে তো যদি মেন্টাল প্রিপারেশন নেয়, যেটা পাপিয়াপা আপনার টপিকটা আসলে আজকে খুবই এক্সেপশনাল একটা টপিক আমি বলবো, কারণ এই যে প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন নেওয়াটা, তার যদি প্রিপারেশন নেওয়া থাকে সে কিন্তু অলরেডি হাফ ডান। এবং এই প্রিপারেশন গুলোতে দুটো জিনিস কিন্তু খুব স্পেসিফিক্যালি তার জানা দরকার, যে আমার গাইনোকোলজিস্ট অবস্টেটিশিয়ান কে হবে, আমি তার কাছে কখন যাব, আমার বাচ্চাটা যদি হয়ে যায় আমার পেডিয়াট্রিশিয়ান কে হবে, তার নাম্বারটা কি, আমি কোন হসপিটালটাতে যাব, এই জিনিসগুলা নোট ডাউন করে রাখাটা মায়ের দিক থেকে টিপস। তাহলে মা তার লাইফস্টাইল মডিফিকেশন করবে, মা নিজেকে বলবে এটা একটা সাময়িক প্রসেস, আমি কিছুদিন পরে আবার পুরনো আমিতে ফেরত আসবো, টিল দ্যাট
লেট মি এনজয় দ্যাট জার্নি, এবং আমরা আশেপাশের মানুষগুলা মাকে সাহায্য করব টু এনজয় দ্যাট জার্নি। এই যাত্রাটা যেন আমাদের শুভ হয়, আনন্দময় হয়, এবং মারা যেন একটা খুব ভালো স্মৃতি হিসেবে এই চিন্তাটা নিয়ে রাখে। আমাদের এই এশিয়ান কালচারের স্বাদ একটা খুব সাইকোসোশ্যাল জায়গা থেকে খুব সুন্দর একটা কালচার আছে, যেখানে মাকে গিফট দেওয়া হয়, মাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। এই যে মাকে অ্যাপ্রিসিয়েট করে একসেপ্ট করার জায়গাটা, এই জায়গাটাকে চর্চাটা বাড়াতে হবে। পাপিয়াপা। ধন্যবাদ সানজিদা আপা, অনেক আমাদের সময় একদম কম হয়ে এসেছে। সোহান আপার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্ক জটিলতা আমাদের হাতে নেই, কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিলেন, যে এই যে বিপদ সংকেতগুলো কি কি, এবং কিছুটা শুনেছি, সেই জায়গাটা দিয়ে যদি আমরা শেষ করতে পারি। সচেতনতার ক্ষেত্রে আরো যদি কিছু বলতে চান বলে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। সোহান আপা। সোহান আপার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি আপা, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার বলেন প্লিজ। হ্যাঁ, যে মা হাজবেন্ড ওয়াইফ দুজনকেই বলে দিতে হবে যে কোনো কারণে যদি পেশেন্টের যদি প্রেশার অনেক বেশি বেড়ে যায়, হঠাৎ করে চোখে ঝাপসা লাগে, তার বমি বমি লাগে, পেটে ব্যথা হয়, তারপরে ঘুম আসছে না, খুব অস্থির লাগছে, ছটফট করছে, কোনো রকমের ব্লিডিং গেল, প্লাস হচ্ছে যে দেখা যায় যে বাচ্চার নড়াচড়াটা বন্ধ হয়ে গেল, বাচ্চার নড়াচড়া কমে গেল, হঠাৎ করে পানিটা ভেঙে গেল, তখন সাথে সাথে বলতে হবে যে আপনার নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। যেটা কাউন্সেলিং এ আমরা আগেই বলে রাখবো যে কোথায় ডেলিভারি করাবেন, কে ডেলিভারি করাবেন, এবং কিভাবে তারা সেখানে যাবে, ট্রান্সপোর্ট, মানি, তারপরে ব্লাডের ডোনার রেডি রাখতে হবে। এগুলো সবকিছু আমরা কাউন্সেলিং এ আগেই ঠিক করে রাখবো। প্লেস অফ ডেলিভারি অ্যান্ড টাইম অফ ডেলিভারি, এই জিনিসগুলো আমরা তাদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে আগেই ঠিক করে রাখবো, যেন হঠাৎ করে বিপদে পড়লে তখন যেন মানে আমরা কোনো দেরি না করে পেশেন্টকে সাথে সাথে যেন হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করাতে পারি, সেটা তাদেরকে বলে রাখতে হবে। অনেক ধন্যবাদ সানজিদা আপা এবং সোহানা আপাকে, আপনাদের এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং গর্ভকালীন শারীরিক এবং মানসিক প্রস্তুতি, গর্ভপূর্ব শারীরিক এবং মানসিক প্রস্তুতি, এবং এই ধাপে ধাপে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা সুস্থ সবল মায়ের জন্য, সন্তানের জন্য এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এইরকম আলোচনা আসলে আমরা বারবারই করতে চাই, এবং আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এরকম আলোচনা আমরা বারবারই করব। ভালো থাকার স্টেশনের আজকে এখান থেকে বিদায় নিতে চাই। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।